তো আজকে হচ্ছে 1 মে 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের আজকে আমাদের 56তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির তৃতীয় ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা এই বিষয়ে। এবং এই এই দুইটা বিধান, রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা, একেবারে ডান সাইডে দেখেন, নতুন বইতে বাম সাইডে আছে। রেস সাবজুডিস আলোচনা করছে দেওয়ানি কার্যবিধির 10 ধারায়, আর রেস জুডিকাটা আলোচনা করছে দেওয়ানি কার্যবিধির 11 ধারায়। তো সবাই একটু আন্ডারলাইন করেন, রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা আন্ডারলাইন করেন। এখন পেজ নাম্বার 5 থেকে ওই যে রুবেলের কাছে জিজ্ঞাসা করেন। দেখেন, রেস সাবজুডিস আর রেস জুডিকাটাকে আগে আমি একটু বুঝাই, তারপরে আমরা বই দেখাবো। রেস জুডিকাটা হচ্ছে যে, আগে রেস সাবজুডিস বুঝি। রেস সাবজুডিস বুঝি, রেস সাবজুডিস হচ্ছে, ধরেন একটা মামলা, বিথিকা আর আরিফ সাহেবের, বিথিকা হলো বাদী, আরিফ সাহেব হচ্ছে বিবাদী। এখন বিথিকা, ওই মামলাটা ধরেন আমি ওইভাবেই বুঝাই যে 17 ধারায় আঞ্চলিক এখতিয়ার কয়টা জায়গায় ছিল? দুইটা জায়গায়। দুইটা জায়গায় বা তিনটা জায়গায়ও হতে পারে, বা 19 ধারায় তো যে 6-7 জেলা যে কোনো জায়গা হতে পারে। যাই হোক, এখন বিথিকা একটা জায়গায় মামলা করছে, ধরেন গোপালগঞ্জ সহকারী জজ আদালতে মামলা করছে, এই মামলা বিচারাধীন আছে। এমন সময় এই একই বিষয়বস্তু নিয়ে উনি ধরেন গৌরনদী সহকারী জজ আদালতেও আরিফ সাহেবের বিরুদ্ধে মামলা করছে। তাহলে মামলার বিষয় বিচার, বাদীও এক, মানে পক্ষগণ এক। এই মামলার পক্ষগণ এক, ওই মামলার পক্ষগণও কি এক। আবার এই মামলার বিচার্য বিষয়ও যা, পরবর্তী মামলার বিচার্য বিষয়ও কি তাই। এখন একটা জিনিস মনে করেন, যে যদি এরকম হয় যে, ওই যে একটু আগে পড়লাম যে 6 জায়গা যদি মামলা করা যায়, কিন্তু করবে কয় জায়গায়? এক জায়গায়। এখন আপনার যদি এরকম হয় যে ওই একই বিষয় নিয়ে যদি 6 জায়গায় বা 6টা মামলা হয়, তাহলে 6টা আদালতের 6 রকমের ডিসিশন হতে পারে। বা এক ছয়, বা ধরলাম এক প্রকারের ডিসিশন হয়েছে, কিন্তু তাইলে বিবাদিত তো খবর হয়ে যাবে, 6 আদালতের 6বার প্রতিকার তার দেওয়া লাগবে। বুঝেন কিনা? তাই আইনে নিয়ম বানাইলো দেওয়ানি কার্যবিধির 10 ধারায়, রেস সাবজুডিস, যে একই বিষয় নিয়ে একটা মামলা যদি পূর্ববর্তী আদালতে বিচারাধীন থাকে, ওই একই বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে পরবর্তী মামলা যদি করে, তাহলে পরবর্তী মামলাটা স্থগিত থাকবে। পরবর্তী মামলাটার বিচার কি থাকবে? স্থগিত থাকবে। এটার বলে স্টে। স্টে মানে কি? স্থগিত। আপনার কয় না অর্ডার স্টে করতে, মাঝে মাঝে শুনেন, এই স্টে মানে হচ্ছে কি? স্থগিত করা, ওই আদেশটার কার্যকারিতা থামায় রাখছে, স্থগিত করে রাখছে। তাহলে রেস সাবজুডিস হচ্ছে যে, দুইটা মামলার পক্ষগণ কি একই, দুইটা মামলার বিচার্য বিষয় কি একই, তাহলে দ্বিতীয় মামলাটা কি হবে? স্থগিত থাকবে। এটাই হচ্ছে কি রেস সাবজুডিস। বুঝেন কিনা? আচ্ছা, এখন রেস সাবজুডিসের বিধান কেন তৈরি করলো, এটা আমার আপনার এমনি মাথায় আসার কথা। ওই যে বললাম যে আদালতের সিদ্ধান্তের সাংঘর্ষিক যাতে না হয়। ধরেন গোপালগঞ্জ সহকারী জজ সিদ্ধান্ত দিল বাদীর পক্ষে, আর গৌরনদী সহকারী জজ সিদ্ধান্ত দিল বিবাদীর পক্ষে, তাহলে বিষয় এক, পক্ষগণ এক, তাহলে আদালতের সিদ্ধান্তই কি হয়ে যাচ্ছে? সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। বুঝেন কিনা? তাহলে রেস সাবজুডিসের বিধান কেন তৈরি করলো? যাতে আদালতের সিদ্ধান্ত যাতে বিপরীত না হয়। আচ্ছা, আর এরকম যদি মামলা হয়, তাহলে তো এক বিষয় নিয়ে হাজারটা মামলা হবে আর কি। যাই হোক, গেল রেস সাবজুডিস। তাহলে রেস সাবজুডিসের ক্ষেত্রে আপনার যা যা মনে রাখতে হবে সেটা হলো, প্রথম মামলার বিচার্য বিষয় পরবর্তী মামলার বিচার্য বিষয় কি একই, উভয় মামলার পক্ষগণ কি একই। এবং তাহলে প্রথম মামলাটা বিচারাধীন থাকবে, আর দ্বিতীয় মামলাটা কি হবে? বুঝতে পারছেন? আর কোনো কথা নাই। জি, মিতা আগে বুঝেন, পরে লেখার সুযোগ পাবেন, আগে বুঝেন। আচ্ছা, এবার আসি আমরা রেস জুডিকাটা। রেস জুডিকাটা দেখেন, রেস জুডিকাটা মানে হচ্ছে দোবারা দোষ। কি দোষ? দোবারা দোষ। রেস সাবজুডিস যদি বুঝে থাকেন, রেস জুডিকাটা আরো সোজা। রেস জুডিকাটা হচ্ছে যে, প্রথম মামলাটা নিষ্পত্তি হয়ে গেছে একই পক্ষগণের মধ্যে, ধরেন গোপালগঞ্জ আদালতে যে মামলাটা করছে, ওই মামলাটা ডিক্রি দিয়ে দিছে। কি দিয়ে দিছে? এখন যে জিতছে বা যে হারছে, যাই হোক না কেন, পরে ওই বিষয় নিয়ে আবার আবার মামলা করছে। বুঝতে পারছেন? ওই একই বিষয় নিয়ে আবার মামলা করছে। তাহলে এই যে যে পরবর্তী মামলাটা, এই ক্ষেত্রে পরবর্তী মামলাটা হবে খারিজ। কি হবে? খারিজ। বলবে যে, তখন যে যার বিরুদ্ধে মামলা করছে সে বলবে, ইওর অনার, একই বিষয় নিয়ে আমাদের মধ্যে একবার মামলা বিচার হয়ে গেছে, তো যেহেতু বিচার হয়ে গেছে, তাহলে পরবর্তী মামলাটা কি করে দিবে? খারিজ। খারিজ রেস জুডিকাটার ক্ষেত্রে খারিজ, আর সাবজুডিসের ক্ষেত্রে কি? স্থগিত। বুঝেন?
কতগুলা পার্থক্য। রেস জুডিকাটার ক্ষেত্রে প্রথম মামলা অলরেডি নিষ্পত্তি হয়ে গেছে, তাহলে দ্বিতীয়বার যদি মামলা করে দ্বিতীয় মামলাটা কি হবে? খারিজ। আর রেস সাবজুডিসের ক্ষেত্রে প্রথম মামলাটা কি? চলমান, তাহলে দ্বিতীয় মামলাটা হবে কি? স্থগিত। বুঝেন কিনা? সহজ কথা, বাট উভয় মামলারই বাকি শর্ত এক, যে পক্ষগণ বাদী বিবাদী পক্ষগণ মামলার পক্ষগণ এক, বিচার্য বিষয়ও কি এক। বুঝেন কিনা? আচ্ছা, তাহলে আপনার মনে রাখতে হবে রেস সাবজুডিসের ক্ষেত্রে প্রথম মামলা কি থাকে? চলমান। দ্বিতীয় মামলাটা কি হবে? স্থগিত। আর রেস জুডিকাটার ক্ষেত্রে প্রথম মামলা কি হয়েছে? নিষ্পত্তি। তাহলে পরবর্তী মামলা কি হবে? বুঝছেন না? আচ্ছা, এখন আমরা একটু এইভাবে চিন্তা করি, সেটা হচ্ছে যে রেস জুডিকাটার ক্ষেত্রে বলতেছে যে বিদেশি আদালতের সিদ্ধান্ত, কোন আদালতের সিদ্ধান্ত? বিদেশি আদালতের সিদ্ধান্ত রেস জুডিকাটার ক্ষেত্রে প্রযোজ্য। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এরকম, দেখেন যে ধরেন বিথিকা এবং আমাদের আরিফুর রহমান বিশ্বাস, ওনারা দুইজন একই সাথে ব্যবসা করে, ব্যবসা সারা বিশ্বে ওনাদের ব্যবসা আছে। এখন ওনাদের মধ্যে একটা বিষয় নিয়ে মতের অমিল হয়েছে, পরবর্তীতে ওনারা একটা মামলা করতে ভারতীয় কলকাতা আদালতে। কোন আদালতে? কলকাতা, যেহেতু ওনাদের ব্যবসা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে। এখন কলকাতা আদালতে যে বিষয় নিয়ে মামলা করছে, ওই মামলাটা কলকাতা আদালত কর্তৃক নিষ্পত্তি হয়ে গেছে। বুঝতে পারছেন? মানে ওই মামলা কলকাতায় হয় বিথিকার পক্ষে ডিসিশন দিছে, নাহলে আরিফ সাহেবের পক্ষে ডিসিশন দিছে, যার পক্ষেই দেখ না কেন নিষ্পত্তি হয়ে গেছে। এখন ধরেন যে মামলায় হারছে বা যে জিতছে যাই হোক না কেন, সে বাংলাদেশে এসে আবার ওই একই বিষয়বস্তু নিয়ে বাংলাদেশের আদালতে আবার মামলা করছে। বুঝতে পারছেন? তো এখন যার বিরুদ্ধে মামলা করছে সে বলবে, ইওর অনার, আমাদের এই একই বিষয়বস্তু নিয়ে একটা বিদেশি আদালতে একবার নিষ্পত্তি কি হয়ে গেছে, এই যে দেখেন তার রায় ডিগ্রি। তখন আদালত যদি এটা দেখে, তাহলে আদালত বলতে পারে যে যেহেতু বিদেশে একবার নিষ্পত্তি হয়ে গেছে, তাহলে এই বাংলাদেশি আদালতের মামলাটা কি করে দিবে বলে? খারিজ করে দিবে। তাহলে কি বোঝা গেল? যে রেস জুডিকাটার ক্ষেত্রে বিদেশি আদালতের সিদ্ধান্ত প্রযোজ্য কি প্রযোজ্য না? বলেন। বিদেশি আদালতের সিদ্ধান্ত কি? বুঝতে পারছেন? কিন্তু রেস সাবজুডিসের ক্ষেত্রে প্রযোজ্য না। ওই সেম উদাহরণটাই দেই, কলকাতার মামলাটা নিষ্পত্তি হয় নাই, চলমান আছে। কি আছে? এর মধ্যে বাংলাদেশে এসে আবার আর একটা মামলা করছে এই দুইজনের ওই একই বিচার্য বিষয় নিয়ে। তখন যদি প্রতিপক্ষ বলে যে ওনার, আমার তো বিচার্য বিষয় একই বিচার্য বিষয় নিয়ে কলকাতার আদালতে একটা মামলা চলমান আছে, তাই আমার দ্বিতীয় মামলাটা স্থগিত করা হোক, এটা স্থগিত করবে না। কারণ রেস সাবজুডিসের ক্ষেত্রে বিদেশি আদালতের সিদ্ধান্ত প্রযোজ্য না। তাহলে বিদেশি আদালতের সিদ্ধান্ত প্রযোজ্য কিসের ক্ষেত্রে? রেস জুডিকাটার ক্ষেত্রে। রেস জুডিকাটার ক্ষেত্রে। তাহলে আমার এই রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা নিয়ে কয়েকশো পেজ, হাজার হাজার পেজ লেখা আছে, কিন্তু মূল থিম একটা। মূল থিম কি? রেস সাবজুডিসের ক্ষেত্রে প্রথম মামলাটা চলমান থাকে, দ্বিতীয় মামলাটা কি? স্থগিত। আর বিদেশি আদালতের সিদ্ধান্ত রেস সাবজুডিসের ক্ষেত্রে প্রযোজ্য না। তো রেস জুডিকাটার ক্ষেত্রে প্রথম মামলাটা কি হয়ে গেছে? নিষ্পত্তি হয়ে গেছে। তাহলে পরবর্তী মামলাটা কি হবে? খারিজ। এবং বিদেশি আদালতের সিদ্ধান্ত রেস জুডিকাটার ক্ষেত্রে প্রযোজ্য। বুঝতে পারছেন? এ হলো মেইন কথা। তবে উভয় ক্ষেত্রেই শর্ত এক, যে দুইটা মামলারই পক্ষগণ কি একই, পক্ষগণ একই, আর বিচার্য বিষয়ও কি একই। এটা হলো মূল থিম। 10 আর 11 এবার পড়ি, দেখেন। জি, আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর দেবো, আগে আসেন দেখি আমরা পড়ি, পরে মনে করেন, আর একটু পরে মনে করবেন। দেখেন, যে ক্ষেত্রে দেওয়ানি আদালত দেওয়ানি মকদ্দমার বিচার করতে পারে না, দেওয়ানি কার্যবিধির 9 ধারায় বলা যায় দেওয়ানি আদালত সকল দেওয়ানি মকদ্দমার বিচার করতে পারে, কিন্তু দেওয়ানি কার্যবিধির 10 এবং 11 ধারায় দেওয়ানি আদালত নিম্নলিখিত দুইটি ক্ষেত্রে মকদ্দমার বিচার করতে পারে না। আন্ডারলাইন করবেন, বিচারাধীন মকদ্দমা বা মকদ্দমা স্থগিতকরণ, রেস সাবজুডিস, আন্ডারলাইন করেন, ধারা কত? 10। আর পরেরটা আন্ডারলাইন করেন, দোবারা দোষ বা বিচারিত বিষয়, রেস জুডিকাটা, ধারা কত? 11। সো এখানে আরো দুইটা শব্দ দেখেন, একটা বলছে বিচারাধীন, আর একটা বলছে বিচারিত। বিচারাধীন মানে কি? এখনো বিচারা, মানে বিচার শেষ
হয় নাই। আর বিচারিত মানে কি? বিচার অলরেডি সমাপ্ত হয়ে গেছে। সো যদি আপনাকে এইভাবে প্রশ্ন করতে পারে যে বিচারাধীন মকদ্দমার বিধান সম্পর্কে দেওয়ানি কার্যবিধি কত ধারা আলোচনা করছে? 10 ধারা। যদি বলে বিচারিত মকদ্দমার বিষয় কত ধারা? 11 ধারা। আচ্ছা, ধন্যবাদ। তো এখন আমরা দেখেন সরাসরি 10 ধারায় চলে আসি যে বিচারাধীন মকদ্দমা বা মকদ্দমা স্থগিতকরণ, রেস কি? সাবজুডিস। রেস সাবজুডিস। এখানে একটু নিচে যাদের লেখা আছে আর লিখেন না, বাট যারা নতুন তারা লেখেন যে 10 ধারায় রেস সাবজুডিস শব্দটা একবারও উল্লেখ হয় নাই, উল্লেখিত হয় নাই। 10 ধারায় রেস সাবজুডিস শব্দটা একবারও উল্লেখিত হয়নি। 10 ধারায় রেস সাবজুডিস শব্দটা কি একবারও উল্লেখিত হয়নি। তাহলে বিষয়টা আমরা একটু করি, দেখেন। তাহলে 10 ধারার মেইনলি টাইটেল হচ্ছে যে নিচেই দেখেন, দেওয়ানি কার্যবিধির 10 ধারায় আন্ডারলাইন করেন মকদ্দমা স্থগিতকরণ বা বলতে পারেন স্টে অফ সুট বা রেস সাবজুডিস সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রকৃতপক্ষে 10 ধারার টাইটেল হচ্ছে আপনার স্টে অফ সুট। কি বলেন তো? স্টে অফ সুট। শর্ত সমূহতে চলে আসি, দেখেন যে 10 ধারার নীতি যদি আমি প্রয়োগ করতে চাই তাহলে এখানে আন্ডারলাইন করেন অবশ্যই 2টি মকদ্দমা থাকতে হবে। কয়টা? আন্ডারলাইন করবেন। একটা হলো পূর্বে দায়েরকৃত মকদ্দমা, অন্যটি হলো কি পরবর্তীতে দায়েরকৃত মকদ্দমা। এক বলছে এটা কি না বলেন, একটা হলো পূর্বে দায়েরকৃত আর একটা কি পরবর্তী। পরেরটা দেখেন, উভয় মকদ্দমার আন্ডারলাইন করেন বিচার্য বিষয় প্রত্যক্ষ মৌলিকভাবে কি একই। পরেরটা দেখেন, উভয় মকদ্দমায় একই পক্ষগণের বা তাদের প্রতিনিধিদের মধ্যে হতে হবে। একই পক্ষগণ আন্ডারলাইন করেন, তার প্রতিনিধি আন্ডারলাইন করেন। প্রতিনিধি মানে হচ্ছে যে বৈধ প্রতিনিধি। ধরেন আরিফ সাহেব আর এই দুনিয়ার বুকে নাই, তাহলে আরিফ সাহেব প্রথম মামলায় হারছিল, একই বিচার্য বিষয় নিয়ে আরিফ সাহেবের ছেলে যদি বিথিকার বিরুদ্ধে মামলা করে তাহলেও এটা রেস জুডিকাটা বা রেস সাবজুডিস হবে। বুঝতে পারছেন? মানে উনারই যে হতে হবে তা না, উনি যদি না থাকে তাহলে উনার তো বৈধ প্রতিনিধি আছে, তারা করলেও হবে। তারপরটা দেখেন, রেস সাবজুডিসের ক্ষেত্রে আমরা জানি পূর্ববর্তী মকদ্দমাটি আন্ডারলাইন কেন অবশ্যই কি থাকতে হবে? বিচারাধীন। পরবর্তী মকদ্দমাটি যে আদালতে দায়ের করা হয়েছে সেখানে বা বাংলাদেশের কোন আদালত যার দাবিকৃত প্রতিকার মঞ্জুর করার এখতিয়ার আছে, বা আন্ডারলাইন করবেন সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বা বাংলাদেশের বাইরের কোন আদালতে যার এমন এখতিয়ার আছে, বা কোথায়? সুপ্রিম কোর্টে। বাংলাদেশে মানে এখন আপনি আবার এই জায়গায় প্রশ্ন করবেন যে স্যার একটু আগে বললেন যে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বা পরিচালিত বাংলাদেশের বাইরের কোন আদালতে যার এমন এখতিয়ার আছে। একটু আগে আমি বললাম, এটা দেখে আবার অনেকে বলতে পারেন যে স্যার একটু আগে তো বললেন যে রেস সাবজুডিসের ক্ষেত্রে বিদেশি আদালতের সিদ্ধান্ত প্রযোজ্য না, বাট এই জায়গা তো বলতেছে যে বাংলাদেশের বাইরে, বলতেছে না বাংলাদেশের বাইরে। এখন বাংলাদেশের বাইরে বলতে বোঝাচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত। বুঝেন কিনা? ধরেন আমাদের যারা বিদেশে থাকে, সৌদি আরব যারা থাকে, সৌদি আরবে ওখানকার অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশি এসএসসি পরীক্ষা দেয়, জানেন কিনা? মানে এই এসএসসি পরীক্ষার প্রশ্নই বাংলাদেশ সরকারি আয়োজন করে কোথায়? সৌদি আরব। তাহলে যদিও সে বিদেশে বসে পরীক্ষা দিতে, বাট সার্টিফিকেট কোন দেশি? কিন্তু এটা না করিয়া ঠিক ঠিক একই ভাবে যদিও সে বিদেশে থাকতেছে, বাট বিদেশে প্রতিষ্ঠিত কি আদালত? বাংলাদেশি আদালত, সেটা বোঝাচ্ছে তাইলে রেস সাবজুডিস প্রযোজ্য। কিন্তু যদি এমন হয় যে আদালতটা ওই দেশের আদালত, বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত না, কোন দেশের? ওই দেশের, তাহলে কিন্তু আবার রেস সাবজুডিস প্রযোজ্য হবে না। আচ্ছা, দেখেন, অথবা সুপ্রিম কোর্টে। 5 নম্বরটা দেখেন, পূর্ববর্তী মকদ্দমাটি যে আদালতে দায়ের করা হয়েছে সেই আদালতের দাবিকৃত প্রতিকার দেওয়ার এখতিয়ার থাকতে হবে। 6 নম্বরটা দেখেন, উভয় মকদ্দমায় উভয় পক্ষগণ বল দেবেন একই শর্তের অধীন মকদ্দমা দায়ের করেছে, বা এটা কি আন্ডার সেম টাইটেল। আন্ডার সেম টাইটেল, এখানে একটু স্টার দিয়ে লেখেন যে বিদেশি আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে রেস সাবজুডিসের বিধান প্রযোজ্য নয়। স্টার দিয়ে লেখেন বিদেশি আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে রেস সাবজুডিসের বিধান প্রযোজ্য নয়। এখানে লিখবেন যে বিদেশি আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে রেস সাবজুডিসের বিধান প্রযোজ্য নয়।
তানভীর বই নাই? কোথা থেকে? যে অসুস্থ? কোন ছোট ভাই? এখন কি অবস্থা? আচ্ছা দেখেন, আচ্ছা জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালো, 10 ধারায় আদালত পরবর্তী মকদ্দমাটি আন্ডারলাইন করবেন, খারিজ করতে পারে না, এটা গোল দিবেন, খারিজ করতে পারে না। 10 ধারায় কি পরবর্তী মামলা খারিজ করে? না, বরং পরবর্তী মকদ্দমাটি বিচার স্থগিতের, আন্ডারলাইন কেন, অর্ডার অফ স্টে অফ সুট, স্থগিতের আদেশ দিতে পারে। সো আপনাকে পরীক্ষায় আসবে রেস সাবজুডিসের ক্ষেত্রে কোন মামলাটা স্থগিত করে? পরবর্তী। আর চলমান থাকে কোনটা? প্রথমটা, জি। তারপরে দেখেন, 10 ধারার বিধান মান্য করে আদালতের জন্য গোল দিবেন কি? বাধ্যতামূলক। অর্থাৎ উপর উল্লেখিত শর্ত পূরণ করলে আদালত পরবর্তী মোকদ্দমাটি আন্ডারলাইন করবেন, স্থগিত করতে বাধ্য। যদি আপনি সকল শর্ত পূরণ করেন, আপনি দেখান যে পক্ষগণ একই, বিচার্য বিষয় কি একই, আবার এখতিয়ার সম্পন্ন আদালতে মামলাটা চলো, তাইলে স্থগিত করতে বাধ্য। এখন আরেকটা জিনিস একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে উভয় মামলা কিন্তু এখতিয়ার সম্পন্ন আদালতে চলমান থাকতে হবে। এখতিয়ার, হোয়াট ইজ এখতিয়ার সম্পন্ন আদালত, এটা এইভাবে চিন্তা করেন, ধরেন একটা লোকের বিরুদ্ধে ওনার বিভাগীয় মামলা চলমান আছে। বিভাগীয় মামলা, ধরেন বাংলাদেশ সরকারের সরকারি কোনো চাকরি করে, কারণ সরকারি চাকরি রিলেটেড ওনার বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে একটা মামলা অলরেডি কি চলমান আছে। আবার দেওয়ানি আদালতেও পরবর্তীতে আর একটা মামলা চলমান আছে। এখন ধরেন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের মামলাটা প্রথম, দেওয়ানি আদালতের মামলাটা কি পরবর্তীতে। এখন যদি দেওয়ানি আদালতের মামলাটায় যদি কোনো এক পক্ষ এসে দেখায় যে ওনার এই একই বিষয়বস্তু নিয়ে একটা মামলা অলরেডি চলমান আছে, এটা কিন্তু স্থগিত করবে না, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আর দেওয়ানি আদালত সম এখতিয়ার সম্পন্ন আদালত না। তাহলে আপনি যদি রেস সাবজুডিসের ক্ষেত্রে বা রেস জুডিকাটার ক্ষেত্রে, রেস সাবজুডিসের ক্ষেত্রে স্থগিত করতে চান বা রেস জুডিকাটার ক্ষেত্রে পরবর্তী মামলাটা খারিজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই দেখাতে হবে প্রথম মামলাটা চলমান আছে এখতিয়ার সম্পন্ন আদালতে। বুঝেন কিনা? এখতিয়ার সম্পন্ন আদালতে। পরেরটা দেখেন, এখানে যে বিদেশি আদালতের বিচারাধীন কোন মকদ্দমার ক্ষেত্রে, আন্ডারলাইন করবে রেস সাবজুডিস নীতি প্রযোজ্য না, আন্ডারলাইন করে নিচে 3টে স্টার দেন। বিদেশি আদালতের বিচারাধীন কোন মকদ্দমার ক্ষেত্রে রেস সাবজুডিস নীতি প্রযোজ্য না, অর্থাৎ আন্ডারলাইন করবেন কোন মামলা বিদেশি আদালতে বিচারাধীন থাকলেও উক্ত মামলার বিচার বাংলাদেশে করা যাবে। উদাহরণ দেখেন, করিম কবিরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের দায়ে ক্ষতিপূরণের মামলা করছে। করিম এই মামলার বাদীকে করিম, আর বিবাদীকে কবির। কি মামলা এটা? ক্ষতিপূরণের মামলা। মকদ্দমাটি আন্ডারলাইন করেন, বিচারাধীন থাকা অবস্থায়, অলরেডি বিচারাধীন আছে, করিম কবিরের বিরুদ্ধে একই চুক্তি ভঙ্গের দায়ে অন্য একটি আদালতে মকদ্দমা দায়ের করে। একই পক্ষগণ একই বিচার্য বিষয় নিয়ে একটা মামলা ইতিমধ্যে চলমান আছে, আবারও আর একটা আদালতে মামলা করছে। আদালত পরবর্তী মকদ্দমাটি বিচার স্থগিতের আদেশ দিতে কি বাধ্য। পরবর্তী মকদ্দমাটি বিচার স্থগিতের আদেশ দিতে বাধ্য। আশা করি রেস সাবজুডিস বুঝতে পারছেন। আপনার প্রশ্নের উত্তর দেবো, রেস জুডিকাটা বলি তারপরে। আচ্ছা, আমরা রেস জুডিকাটায় চলে আসি। দেখেন, দোবারা দোষ বা বিচারিত বিষয় রেস জুডিকাটা। এখন শুনেন, এই রেস জুডিকাটা রিলেটেড এরকম বিধান আর কোথায় কোথায় আছে আমরা ইতিমধ্যে পড়ে এসেছি এক জায়গায়, সেটা হলো ফৌজদারি কার্যবিধির 403 ধারা। ফৌজদারি কার্যবিধির কয় ধারা? দেওয়ানি কার্যবিধির 11 ধারা, সাক্ষ্য আইনের 40 ধারা, সাক্ষ্য আইনের 40 ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 29 ধারা, বাংলাদেশ সংবিধানের 35 অনুচ্ছেদ, আর জেনারেল ক্লোজেস অ্যাক্টের 26 ধারা। এই যতগুলো আইনের আমি নাম বললাম, এই সব জায়গায় এই রেস জুডিকাটা রিলেটেড বিধান আছে। আবার বলি শুনেন, ফৌজদারি কার্যবিধির 403 ধারা, দেওয়ানি কার্যবিধির 11 ধারা, সাক্ষ্য আইনের 40 ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 29 ধারা, বাংলাদেশ সংবিধানের 35 অনুচ্ছেদ, আর জেনারেল ক্লোজেস অ্যাক্টের কত ধারা? 26 ধারা। বুঝতে পারছেন? এই যে যতগুলো আইন বললাম, এই আইনের এই সকল ধারাগুলোতে এই রেস জুডিকাটা রিলেটেড ধারা বিদ্যমান আছে। দেখেন, রেস জুডিকাটা নীতির মূল কথা হলো, আন্ডারলাইন করবেন, এখতিয়ার সম্পন্ন সদর একটি গোল দেন, এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক, আন্ডারলাইন করবেন,
চূড়ান্তভাবে নিষ্পত্তি কোনো বিচারিত বিষয়কে আন্ডারলাইন করবেন, পরবর্তীতে পুনরায় বিচার করা যাবে না। একবার যদি এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক কোনো মামলা চূড়ান্তভাবে বিচার হয়ে যায় তাহলে পরবর্তীতে আর ওই মামলা বিচার করা যাবে না। এই নীতির মূল কথা হলো একবার নিষ্পত্তিকৃত কোনো মকদ্দমা পুনরায় বিচার করা যায় না। তাহলে শর্ত সমূহ মোটামুটি ওই রেস সাবজুডিসের যতগুলো শর্ত বললাম জুডিকাটার শর্ত একই। এই যে পড়বো দেখেন, জাস্ট পার্থক্য এতটুকুই যে সাবজুডিসের ক্ষেত্রে প্রথম মামলাটা কি থাকে, চলমান থাকে, আর রেস জুডিকাটার ক্ষেত্রে প্রথম মামলাটা কি হবে, নিষ্পত্তি। সাবজুডিসের ক্ষেত্রে স্থগিত হবে কোন মামলা, দ্বিতীয় মামলাটা। আর রেস জুডিকাটার ক্ষেত্রে খারিজ হবে কোনটা, এই তো দেখেন শর্ত সমূহ দেখেন। দেওয়ানি কার্যবিধির 11 ধারায় দোষারোপ নীতি প্রয়োগ করতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। কি কি দেখেন, অবশ্যই দুইটি মোকদ্দমা থাকতে হবে। কয়টা, দুইটা। একটি আন্ডারলাইন করবেন, চূড়ান্ত ভাবে নিষ্পত্তিকৃত মোকদ্দমা, এটা হলো কোনটা, পূর্ববর্তী মামলাটা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হবে, এবং অন্যটি পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমা। পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমার বিচার্য বিষয় প্রত্যক্ষ মৌলিকভাবে চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত মোকদ্দমার বিচার্য বিষয় ছিল। আন্ডারলাইন করবেন, অর্থাৎ উভয় মোকদ্দমার বিচার্য বিষয় একই। পরবর্তী মোকদ্দমাটি যারা দায়ের করেছে পূর্ববর্তী চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত মোকদ্দমাটি সেই একই পক্ষগণের মধ্যে ছিল বা সেই পক্ষগণের মধ্যে ছিল যাদের মাধ্যমে তারা বা তাদের কোনো একজন প্রতিকার দাবি করে, অর্থাৎ উভয় মামলারই বাদী বিবাদীকে একই। উভয় পক্ষগণ পূর্ববর্তী মোকদ্দমায় গোল দেবেন একই সত্য নিয়ে মোকদ্দমা দায়ের করেছে। আগের মামলার সত্য আর এই মামলার সত্য কি এক। 5 নম্বরটা দেখেন, যে আদালত পূর্ববর্তী মোকদ্দমাটি নিষ্পত্তি করেছে সেই আদালত পরবর্তী মোকদ্দমার বিচার করার এখতিয়ার সম্পন্ন হতে হবে। অর্থাৎ পূর্ববর্তী মামলাটা যে নিষ্পত্তি করছে পরবর্তী মামলাটারও নিষ্পত্তি করার ক্ষমতা সেই আদালতের আছে। পরবর্তী মোকদ্দমায় যে বিচার্য বিষয়টি প্রত্যক্ষ বা মৌলিকভাবে একই সেই বিচার্য বিষয়টি পূর্ববর্তী মোকদ্দমায় আদালত শুনেছে চূড়ান্তভাবে নিষ্পত্তি করেছে। আমরা একটু উদাহরণে চলে আসি। দেখেন, ক ক্ষয়ের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের দায়ে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করেছে, আগের উদাহরণের মতোই। করিম মামলা করছে খবিরের বিরুদ্ধে, কি মামলা, চুক্তি ভঙ্গের। আদালত খবিরের পক্ষে রায় দিয়েছে, মানে মামলাটা কি হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। যদি ক পরবর্তীতে কবিরের বিরুদ্ধে পুনরায় একই চুক্তিভঙ্গের দায়ে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করে তাহলে আদালত পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমাটি কি করে দিবে, খারিজ করে দিবে। আন্ডারলাইন করবেন, কারণ পূর্ববর্তী এবং পরবর্তী মোকদ্দমার বিচার্য বিষয় এক এবং পক্ষসমূহ একই। আরো যেটা বিষয় সেটা হলো পূর্ববর্তী মামলা অলরেডি কি হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। তাহলে জেনে রাখা ভালোতে যদি আমরা আসি, দেখেন জেনে রাখা ভালো যে রেস জুডিকাটা নীতির কারণে আদালত কোনো মোকদ্দমা খারিজ করে দিতে পারে। কত ধারা, 11 ধারা। 11 ধারায় গোল দিবেন, 6টি ব্যাখ্যা আছে। কয়টা, 6টা। আচ্ছা, 11 ধারা নিয়ম অনুসারে নিয়ম অনুসরণ করে আদালতের জন্য গোল দিবেন কি, বাধ্যতা। তাহলে 10 আর 11 যে পার্থক্য এখানে আছে, অ্যাকচুয়ালি কি পার্থক্য আমরা পাই দেখেন। প্রথমত 10 ধারারে বলে রেস সাবজুডিস, 11 ধারারে বলে কি, রেস জুডিকাটা। 10 ধারায় প্রথম মামলাটা চলমান থাকে, দ্বিতীয় মামলাটা কি হয়, স্থগিত হয়। 11 ধারায় প্রথম মামলাটা কি, নিষ্পত্তি হয়ে গেছে, আর দ্বিতীয় মামলাটা কি হবে, খারিজ। তারপরে বলা যেতে পারে বিদেশি আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে 10 ধারা প্রযোজ্য না, কিন্তু বিদেশি আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে কি 11 ধারা প্রযোজ্য। তো এখানে একটু আপনি ওই জায়গায় একটু স্টার দিয়ে লিখে রাখেন, যে জেনে রাখা ভালো নিচে লিখে রাখেন যে বিদেশি আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য। বিদেশি, বা এভাবে লেখেন, রেস জুডিকাটার ক্ষেত্রে বিদেশি আদালতের সিদ্ধান্ত প্রযোজ্য, এটা লেখেন। রেস জুডিকাটার ক্ষেত্রে, রেস জুডিকাটার ক্ষেত্রে বিদেশি আদালতের সিদ্ধান্ত প্রযোজ্য। প্রযোজ্য, রেস জুডিকাটার ক্ষেত্রে বিদেশি আদালতের সিদ্ধান্ত প্রযোজ্য। পাঁচ ছয় শর্তটা ভালো করে বোঝেন নাই তাই। 5 নাম্বার শর্তে বলছে, দেখেন, যে আদালত পূর্ববর্তী মোকদ্দমাটি নিষ্পত্তি করেছে, ধরেন গোপালগঞ্জ সহকারী জজ আদালত নিষ্পত্তি করেছে, সেই আদালত পরবর্তী মোকদ্দমা বিচার করার এখতিয়ার সম্পন্ন হতে হবে। পরবর্তী মামলাটা যেখানে হয়েছে, যেখানেই হোক না কেন, কিন্তু পূর্ববর্তী মামলারও বিচার করার এখতিয়ার তার
ছিল সেটা বোঝাচ্ছে। যদি এরকম চিন্তা করেন যে প্রথম মামলাটা হয়েছে একটা বিভাগীয় সরকারি চাকরি রিলেটেড, তার বিভাগীয় মামলা, আর পরবর্তী মামলাটা হয়েছে দেওয়ানি মামলা। পরবর্তী মামলাটা কি? দেওয়ানি মামলা। এখন তার বিভাগীয় মামলা নিষ্পত্তি হয়ে গেছে, বিভাগীয় মামলা কি নিষ্পত্তি হয়ে গেছে, এখন দেওয়ানি আদালতে মামলা চলতেছে। দেওয়ানি আদালতে মামলা চলতেছে, এখন সংক্ষুব্ধ পক্ষ এসে যদি বলি ইওর অনার আমার মামলা তো একবার নিষ্পত্তি হয়ে গেছে, এখন তখন বলবে যে তোমার মামলা যে আদালতে নিষ্পত্তি হয়েছে সে আদালতের কি এই মামলা বিচার করার ক্ষমতা আছে? নাই। বুঝলেন কিনা? এবার বুঝতেন যে প্রথম আদালতের কিন্তু ওই দ্বিতীয় মামলা করার বিচার ক্ষমতা নাই, তো এই ক্ষেত্রে কিন্তু রেস জুডিকাটা প্রযোজ্য হবে না। অবশ্যই প্রথম আদালতের ওই দ্বিতীয় মামলা বিচার করার ক্ষমতা কি থাকতে হবে। বুঝলেন কিনা? অথবা আমি তো ওই কথা বললাম, ধরেন একটা ফৌজদারি মামলা চলমান আছে, ফৌজদারি মামলা একই পক্ষগণের মধ্যে নিষ্পত্তি হয়ে গেছে, পরে যায় আবার ক্ষতিপূরণের দেওয়ানি মামলা করছে। এখন দেওয়ানি মামলা করার পর যে সংক্ষুব্ধ আসামি এসে করছে এর না আমার তো রায় তো কারাদণ্ড একবার দিয়ে দিছে, তাহলে এই দেওয়ানি মামলা তো চলবে না। তখন আদালত বলবে যে তুমি প্রথম মামলাটা ছিল ফৌজদারি আদালতে, ফৌজদারি আদালত কি দেওয়ানি মামলা বিচার করতে পারে? তাহলে তো ওই এই ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য হবে না। বুঝেন কিনা? আচ্ছা আচ্ছা, 6 নম্বরে বলছে পরবর্তী মকদ্দমার যে বিচার্য বিষয় প্রত্যক্ষ মৌলিকভাবে একই, সেই বিচার্য বিষয়টি পূর্ববর্তী মকদ্দমার আদালত শুনেছে বা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করছে। এটা আমরা একটু পরে বুঝবেন। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা মানে আগের মামলায় যে বিষয় ছিল, আগের মামলায় যে বিষয়টা বিচার্য বিষয় প্রত্যক্ষভাবে শুনছে, যদি এরকম হয়ে থাকে যে আদালত আগের মামলায় বিচার্য বিষয়টা শুনে নাই, তাহলে পরবর্তী মামলায় রেস জুডিকাটা প্রযোজ্য হবে না। কিন্তু যদি আগের মামলায় ওই সেম বিচার্য বিষয় নিয়ে কি শুনে থাকে, তাহলে পরবর্তী মামলা আর ওই শুনবে না, কারণ একই বিষয় নিয়ে বিচার কি হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে রেস জুডিকাটা রেস সাবজুডিসের পার্থক্য আপনি বুঝতে পারছেন। এখন একটু বিগত বছরের প্রশ্নটা দেখেন। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর আন্ডারলাইন করবেন 11 ধারায় রেস জুডিকাটা শব্দটা কয়বার ব্যবহৃত হয়েছে? রেস জুডিকাটা একবার। যদি বলে রেস সাবজুডিস কয়বার ব্যবহার হয়েছে, তাহলে একবারও না। 11 ধারায় রেস জুডিকাটা শব্দটা কয়বার? একবার। আর রেস সাবজুডিস একবারও ব্যবহৃত হয়নি। ক্লিয়ার করুন। জি, 2 নম্বর প্রশ্নটা দেখেন। এটা তো লেখা আছে, আর লেখার দরকার নাই। এটা এর আগেরটা এই যে প্রশ্নে যা আছে আর তো আমার লেখার দরকার নাই। এই তো পাইলেনই যে এই জায়গায় লেখা আছে বলেই ওই জায়গায় লেখাইছি। 11 ধারায় রেস জুডিকাটা শব্দটা ব্যবহৃত হয়েছে একবার, কিন্তু 10 ধারায় রেস সাবজুডিস শব্দটা একবারও নাই। জি। 2 নম্বর দেখেন, সিভিল প্রসিডিউর কোডের কোন ধারায় রেস সাবজুডিস কয় ধারায়? আচ্ছা। 3 নম্বর প্রশ্ন দেখেন, দোবারা দোষ বিষয়ে দেওয়ানি কার্যবিধির কত ধারায় বিধান আছে? দোবারা দোষ কত ধারায়? 11 ধারায়। আচ্ছা, সহজই আসে, আপনাদের সহজই আসে। দেখেন সেলফ প্র্যাকটিস দেখেন, সেলফ প্র্যাকটিসের মোটামুটি একই। 4 নম্বর প্রশ্নটা দেখেন, 4 নম্বর, যে বারিত না হলে দেওয়ানি আদালত সকল প্রকারের দেওয়ানি মামলার বিচার করবে, মানে যদি নিষেধ না থাকে দেওয়ানি আদালত সকল প্রকার দেওয়ানি মামলার বিচার করবে। নিম্নলিখিত কোন ক্ষেত্রে দেওয়ানি আদালতকে দেওয়ানি মোকদ্দমার বিচার বারিত করছে? কোন ক্ষেত্রে বারিত করতে পারে? রেস সাবজুডিস, রেস জুডিকাটা, রেস সাবজুডিস বা রেস জুডিকাটা, দুবার সাজার নীতি কোনটা? রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা। বুঝতে পারছেন? এবার আপনাদের যারা নতুন বই, নতুন বইতে লেখা আছে, পুরাতন বইতে লেখা নাই, তো বা নতুন যারা লিখলেও লিখতে পারেন। একটা জিনিস দেখেন, ধারা 12 লেখেন, ধারা 12 লেখেন, আমি বলি। হ্যাঁ, ধারা 12 লেখেন, ধারা 12 দিয়ে লেখেন। আগে ইংলিশটা লেখেন, আগে ইংলিশটা লেখেন, বাদ, BAR, BAR, বাদ, তারপরে TO, তারপর লেখেন ফার্দার, FURTHER, ফার্দার, তারপর লেখেন সুট, SUIT। তাহলে আপনি লিখবেন বার টু, আবার বলি, ধারা 12 বার টু ফার্দার সুট। আচ্ছা, এর বাংলাটা লেখেন,
পুনরায় মামলা করার বাধা বা পুনরায় মামলা দায়েরে বাধা, এটা লেখেন, পুনরায় মামলা দায়েরে বাধা, পুনরায় মামলা দায়েরে বাধা। পুনরায় মামলা দায়েরে বাধা, ব্র্যাকেট শেষ। এবং একই সাথে লেখেন, একই সাথে লিখবেন যে কোন বিধি কর্তৃক, কোন বিধি কর্তৃক, কোন বিধি কর্তৃক বাদীর পুনরায় মামলা দায়েরে বাধা, কোন বিধি কর্তৃক বাদীর পুনরায় মামলা দায়েরে বাধা। কোন বিধি কর্তৃক বাদীর পুনরায় মামলা দায়েরে বাধা, যেমন দিয়ে লিখবেন, যেমন দেন, যেমন ৯ আদেশের ৮ বিধি, ৯ আদেশের ৮ বিধিতে মামলা খারিজ, ৯ আদেশের ৮ বিধিতে মামলা খারিজ ইত্যাদি, এটা লেখেন, ৯ আদেশের ৮ বিধিতে মামলা খারিজ ইত্যাদি। ৯ আদেশের ৮ বিধিতে মামলা খারিজ ইত্যাদি লিখছেন না? আচ্ছা একটু বুঝেন, ১২ ধারায় বলতেছে কি যে আমরা রেস জুডিকাটা বুঝেন না, এখানে কেউ আছেন অনলাইন অফলাইন মিলে? রেস জুডিকাটা বুঝেন নাই? রেস জুডিকাটা, জি। আচ্ছা, রেস জুডিকাটা হচ্ছে যে একবার কোন মামলা একই পক্ষগণের মধ্যে, ধরেন আপনি এক পক্ষ, মেঘনা এক পক্ষ, আপনাদের একটা আদালতে একবার একটা মামলা নিষ্পত্তি হয়ে গেছে, মানে নিষ্পত্তি মানে কি, একবার বিচার শেষ হয়ে গেছে। পরবর্তীতে যে হারছে বা যে জিতছে যাই হোক না কেন, সে আবার আর একটা আদালতে গিয়ে ওই একই বিচার্য বিষয় নিয়ে মামলা করছে, তাহলে এই মামলাটা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে, কারণ পূর্ববর্তী একই বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে প্রথম মামলাটা একবার কি নিষ্পত্তি হয়ে গেছে। এটা অনেকটা আমাদের মানে কমন সেন্স। ধরেন আপনার সাথে আপনার বান্ধবীর ঝগড়া বাঁধছে, কারণ ঝগড়া বাঁধার পরে আপনি তার বাবার কাছে যে একবার নালিশ করলেন যে আপনার মেয়ে এই কাজ করছে, আমার সাথে ঝগড়া করছে, আমার বাজে কথা বলছে, তার বাবা একবার মিটমাট করে দিছে, নিষ্পত্তি করে দিছে। ২ দিন পরে যায় তার মার কাছে যায় আবার নালিশ করছে, তাহলে এই জায়গা মা বলবে যে যে তার বাবা তো এই মামলা একবার তোমাদের মধ্যে গ্যাঞ্জাম একবার কি মিটাই দিছে, সো এই মামলা মানে এই কথা আর আমি আর খারিজ করে দিবে, উনি খারিজ করে দিবে যে এটা আর আমার আর বিচার করার প্রয়োজন নাই। এটাই হলো কি রেস জুডিকাটা। আর রেস সাবজুডিস হচ্ছে বাবার কাছে নালিশ করছেন, বাবা বলছে যে বিষয়টা আমি দেখতেছি, উনি দেখাকালীন আবার মার কাছে যাইয়া নালিশ করছেন, তখন বাবা বলবে যে এই বিষয়টা যেহেতু, মা বলবে যে এই বিষয়টা যেহেতু তোর বাবা দেখতেছে, ওর তো চলমান আছে, তো আমার কাছে যে নালিশ করছে এটা স্থগিত থাক, স্থগিত থাক। বুঝতে পারছেন? এটা হলো রেস সাবজুডিস। আচ্ছা, তো এই হচ্ছে আপনার রেস জুডিকাটা আর রেস সাবজুডিস সংক্ষেপে। এখন যে বিষয়টা বলতেছিলাম যে রেস জুডিকাটার মতো বিধান হচ্ছে ১২ ধারা, ওটা সরাসরি রেস জুডিকাটার না, বাট অনেকটা রেস জুডিকাটার মতো, পার্ট টু ফার্দার সুট, পুনরায় মামলা দায়েরে বাধা। এরকম কয়েকটা উদাহরণ আমরা সামনে গিয়ে পড়বো। উদাহরণস্বরূপ এরকম বলি শুনেন, যদিও এখানে আদেশ ৯ বিধি ৮-এর একটা উদাহরণ দিছি, যে ৯ আদেশের কত বিধি? ৮ বিধি। তার আগে আরেকটা উদাহরণ দিই, সেটা হলো আমাদের সামনেই লিখবো একটু পরে, ২ আদেশের ২-এর ৩ বিধি। ২ আদেশের ২-এর ৩ বিধি, ওখানে এরকম একটা বিধান আছে, ধরেন রুবেল ফকির উনি একটা ঘর ভাড়া দিছে, ভাড়া দেওয়ার পরে উনি ভাড়াটিয়ার কাছে ৩ বছরের ভাড়া পায়, ২০২২, ২৩, ২৪, কয় বছরের? ৩ বছরের। কিন্তু উনি ২ বছরের ভাড়ার জন্য মামলা করছে, ২২ আর ২৩-এর জন্য মামলা করছে, ২৪-এর ভাড়ার জন্য মামলা করে নাই। তাইলে উনি যেহেতু ২ বছরের ভাড়ার জন্য মামলা করছে, ওই ২ বছরের ভাড়া ধরেন সে পাইছে, পরবর্তীতে ওই যে যে বছরের জন্য মামলা করে নাই ওই মামলা উনি করতে পারবেন, কারণ ওই যদি উনার ভাড়া চাইতে হয় তাহলে কি একই সাথে যাবে। যেহেতু উনি একবার ওই চান নাই, তাহলে ওই পরবর্তী ২৪ সালের মামলা, ২৪ সালের ভাড়া চেয়ে আর মামলা দায়ের করা যাবে না। এটা রেস জুডিকাটার বাধা না, এটা হলো কত ধারার বাধা? এটার বলে ফার্দার সুট বা পুনরায় মামলা দায়ের করার বাধা। বুঝতে পারছেন? তাহলে ১২ ধারার বিধানটা অনেকটা কিসের মতো?
রেস জুডিকাটার মতো, কিন্তু সরাসরি রেস জুডিকাটা না। এটারে বলে কি, বার টু ফার্দার সুট বা পুনরায় মামলা দায়ের করার বাধা। আশা করি 12 ধারা বুঝতে পারছেন। আচ্ছা, 13 ধারা একটু একটু লেখেন। 13 ধারা লেখার পরে আমরা নামাজে যাব, সমস্যা নাই। দেখেন ধারা 13 লেখেন। ধারা 13 আগে ইংলিশটা লেখেন। হোয়েন, WHEN, হোয়েন ফরেন, FOREIGN, ফরেন জাজমেন্ট, JUDGMENT, JUDGMENT, judgment not, NOT, not conclusive, CONCLUSIVE। আমি আবার বলি শুনেন। ধারা 13, when foreign judgment not conclusive, লিখবেন, বাংলাটা লেখেন ব্র্যাকেটে, লেখেন যখন বিদেশি রায় চূড়ান্ত নয়। যখন বিদেশি রায়, বিদেশি রায় চূড়ান্ত নয়। যখন বিদেশি রায় মানে আপনি বিদেশি আদালতের রায় বাংলাদেশে এসে দেখাইলেন, দেখাইলেও পরেও আদালত সেটা চূড়ান্ত রায় মনে করবে না। এই কথাটা বলছে কত ধারায়? 13 ধারায়। লেখেন যখন বিদেশি রায় চূড়ান্ত নয়। যেমন লেখেন, যেমন, যেমন এখতিয়ার সম্পন্ন, এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত না হলে, এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত না হলে, কমা দিয়ে লেখেন আন্তর্জাতিক আইনের ভুল ব্যাখ্যা, আন্তর্জাতিক আইনের ভুল ব্যাখ্যা, কমা দিয়ে লেখেন প্রতারণা, প্রতারণা, কমা দিয়ে লেখেন বাংলাদেশি আইন বিরোধী, বাংলাদেশি আইন বিরোধী রায় ইত্যাদি, বাংলাদেশি আইন বিরোধী রায় ইত্যাদি। আচ্ছা একটু বুঝেন, 13 ধারাটা একটু বুঝাই। 13 ধারা আমি একটু আগে বললাম যে বিদেশি আদালতের সিদ্ধান্ত রেস সাবজুডিসের ক্ষেত্রে প্রযোজ্য না জুডিকেটার ক্ষেত্রে? বিদেশি আদালতের সিদ্ধান্ত, ধরেন একটা মামলা কলকাতা চলমান আছে, ওই মামলা যদি বাংলাদেশে হয়, তাহলে আপনি যদি বলেন আদালত না একই বিষয় নিয়ে কলকাতা মামলা চলমান আছে, তাহলে আমার বাংলাদেশি মামলাটা স্থগিত করা হোক, আদালত কিন্তু স্থগিত করবে না, কারণ বিদেশি আদালতের ক্ষেত্রে রেস সাবজুডিস প্রযোজ্য না। আচ্ছা, কিন্তু যদি কলকাতায় আপনাদের নিজেদের পক্ষগণের মধ্যে, একই পক্ষগণের মধ্যে কলকাতা আদালত একটা মামলা কি নিষ্পত্তি করে দিতে, আবার বাংলাদেশে এসে আবার কি করছেন, মামলা করছেন, এখন যে সংক্ষুব্ধ সে বলতেছে যে ওনার এই যে দেখেন এই মামলা নিয়ে আমাদের বিদেশি আদালতে একবার রায় দিয়ে দিছে, চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়ে গেছে, এই যে দেখেন বিদেশি আদালতের রায়। এখন আপনি রায় দেখানোর সাথে সাথে বাংলাদেশি আদালত কিন্তু বিশ্বাস করবে না, উনি দেখবে যে এই বিদেশি আদালত ওই বিদেশের এখতিয়ার সম্পন্ন আদালত দিছে কিনা, এই রায়টা প্রতারণামূলক ভাবে আনছে কিনা, ওই রায়ে বাংলাদেশি আইন বিরোধী কোনো কথা আছে কিনা। এই এই জিনিসগুলো যদি উনি না পায়, অর্থাৎ যদি দেখে এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক দিছে, কোনো প্রতারণা নাই, বাংলাদেশে আইন বিরোধী কোনো কথাও নাই, তাহলেই কিন্তু উনি ওই রায়টা আমলে নিবে, তাহলে কিন্তু আমলে নিবে না। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আপনার নর্মালি যে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে যে পরীক্ষায় প্রশ্ন আসবে যে কখন বিদেশি আদালতের রায় চূড়ান্ত নয়, বা যখন বিদেশি আদালতের রায় চূড়ান্ত হবে না, এই সম্পর্কে দেওয়ানি কার্যবিধি কত ধারায় বলছে। এছাড়া অপশনে থাকবে যে কখন বিদেশি আদালতের রায় চূড়ান্ত হবে না। অপশনে থাকলেও যে প্রতারণা, এখতিয়ার বহির্ভূত আদালত কর্তৃক রায়, বাংলাদেশি আইন বিরোধী রায়, উপরের সবগুলো কি, উপরের সবগুলো। তাহলে বুঝতে পারছেন? তাহলে 12 ধারায় বললো বার টু ফার্দার সুট, আর 13 ধারায় বললো কি, যখন বিদেশি আদালতের রায় চূড়ান্ত হবে না। আচ্ছা, আমরা নামাজে যাওয়ার আগে আসমা খানম ওনার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাই। সেটা হচ্ছে যে উনি প্রশ্ন করতে যে স্যার, রেস সাবজুডিসের ক্ষেত্রে যে মামলাটা স্থগিত থাকলো, ওই মামলাটা পরবর্তীতে কি হবে? ঠিক আছে। আচ্ছা, অনেকের মনে এই প্রশ্ন, এটা উত্তর আপনি অবচেতন মনে জানেন। কেমনে জানেন? ধরেন
আমরা জানি রেস সাবজুডিস একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে মামলা প্রথম আদালতে চলমান থাকলে দ্বিতীয় আদালতের মামলাটা কি হবে? স্থগিত থাকবে। এখন ধরেন দ্বিতীয় প্রশ্ন হলো দ্বিতীয় আদালতের মামলাটা কতদিন স্থগিত থাকবে? আচ্ছা, ধন্যবাদ। ধরেন প্রথম আদালতের মামলা একসময় নিষ্পত্তি হয়ে যাবে না? কি নিষ্পত্তি হয়ে গেল, তাহলে দ্বিতীয় আদালতের মামলা যখন আবার আপনি চালু করতে যাবেন তখন ওই পক্ষ বলবে যে ইওর অনার, এই প্রথম আদালতের মামলা তো নিষ্পত্তি হয়ে গেছে, তাই এখন হয়ে যাবে কি রেস জুডিকাটা। এখন হয়ে যাবে কি বলে রেস জুডিকাটা। তাহলে কতদিন স্থগিত থাকবে বলে? যতদিন পর্যন্ত এইটা নিষ্পত্তি না হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের নামাজের বিরতি, নামাজের পর শুরু হবে। আচ্ছা, তাহলে আমরা একটু প্রশ্নগুলা দেখি। দেখেন 6 নম্বর প্রশ্নটা দেখেন যে বিচার স্থগিত বা মকদ্দমা স্থগিত, স্টপ সুট দেওয়ানি কার্যবিধির কত ধারার নিয়ম? 10 ধারা। 7 নম্বর প্রশ্নটা দেখেন যে পরবর্তীতে দায়েরকৃত মকদ্দমা এবং পূর্ববর্তী দায়েরকৃত মকদ্দমার বিচার্য বিষয় ও পক্ষসমূহ একই হলেও নিম্নলিখিত কোন ক্ষেত্রে পরবর্তী মকদ্দমাটি বিচারে বাধা সৃষ্টি করবে না? বিচারে পরবর্তী মামলাটা বিচারে বাধা সৃষ্টি করবে না, বিচারাধীন মকদ্দমাটি বিদেশের কোনো আদালতে বিচারাধীন থাকে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা স্টার দেন, গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্নটা দেখেন যে রেস সাবজুডিস নীতি প্রযোজ্য হবে না যদি মকদ্দমাটি বিচারাধীন থাকে কোথায়? বিদেশি কোনো আদালতে। গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। জি। তারপরে দেখেন আমরা 10 নম্বর প্রশ্নটা একটু দেখি যে বি, ধরেন বদরুল আলমকে বলপূর্বক দখলচ্যুত করার পরিকল্পনা করে আলম বদরুলের বিরুদ্ধে আন্ডারলাইন করবেন স্থায়ী নিষেধাজ্ঞার মকদ্দমা দায়ের করেছে, এই প্রার্থনা করে যে বদরুল আইনগত পন্থা ব্যতীত জোরপূর্বক আলমকে দখলচ্যুত করবে না। মামলাটা করছে আলম। কি মামলা? স্থায়ী নিষেধাজ্ঞার মামলা। মকদ্দমাটি বিচারাধীন থাকা অবস্থায়, এটা আন্ডারলাইন করেন, বিচারাধীন আছে, বিচারাধীন অলরেডি আছে। বদরুল আলমকে বলপূর্বক দখলচ্যুত করার পর উদ্যোগ নিছে। মামলা বিচারাধীন আছে, এমন সময় বদরুল এসে দখলচ্যুত করার আলমরা উদ্যোগ নিছে। আলম স্থায়ী নিষেধাজ্ঞার অন্য আরেকটি মকদ্দমা দায়ের করছে, আরো আরেকটা মামলা গিয়ে দায়ের করছে। আগের একটা মামলা তো করছেই, আবার আরো একটা মামলা দায়ের করছে। বদরুল বাদী বিবাদী একই, মামলাও একই, স্থায়ী নিষেধাজ্ঞা। বলেন তো এই ক্ষেত্রে দ্বিতীয় মামলাটা কি রেস সাবজুডিস দ্বারা পালিত হবে? কেন? অলরেডি একটা মামলা একই পক্ষগণের মধ্যে বিচারাধীন আছে। 11 নম্বর প্রশ্নটা দেখেন যে এ বি এর বিরুদ্ধে ভাড়ার জন্য মামলা দায়ের করেছে। বি দাবি করে যে এ না বরং সি বাড়ির মালিক। বি বলতেছে যে বাড়ির মালিক এ না, বাড়ির মালিক হচ্ছে কে? সি। এ তার সত্য প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এবং মকদ্দমাটি খারিজ করে দেয়। অর্থাৎ যে মামলা দায়ের করছে সেই মামলায় হেরে গেছে, মানে চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়ে গেছে। এ পরবর্তীতে হেরে যাওয়ার পর এ পরবর্তীতে বি এবং সি এর বিরুদ্ধে সম্পত্তিতে তার সত্য ঘোষণার মামলা করে। পরবর্তীতে বি আর সি এর বিরুদ্ধে সত্য ঘোষণার মামলা করছে। এই ক্ষেত্রে দ্বিতীয় মকদ্দমাটা 11 ধারায় রেস জুডির কারণে কি হবে? খারিজ হবে। রেস জুডির কারণে খারিজ হবে। বুঝতে পারছেন? আচ্ছা, 12 নম্বর প্রশ্নটা দেখেন নিম্নলিখিত কোন ক্ষেত্রে দেওয়ানি আদালত দেওয়ানি মকদ্দমা বিচারের এখতিয়ার প্রয়োগ করতে পারে না? মকদ্দমাটি দোবারা দোষে দুষ্ট হলে, দোবারা দোষে দুষ্ট হলে। 13 নম্বর প্রশ্নটা দেখেন। 13 নম্বর বলতেছে যে দেওয়ানি কার্যবিধির ড্যাশ ধারায়, এটা গোল দিবেন পরোক্ষ দোবারা দোষ, ইংলিশটাও গোল দিবেন, বাংলাটাও গোল দিবেন। পরোক্ষ দোবারা দোষ বা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা আলোচনা করা হয়েছে। দেওয়ানি কার্যবিধির ড্যাশ ধারায় পরোক্ষ দোবারা দোষ বা কনস্ট্রাকটিভ দোবারা দোষ আলোচনা করা হয়েছে। দেখেন 11 ধারার কত নাম্বার ব্যাখ্যায়? 4 নম্বর ব্যাখ্যা। একটু বুঝাই, তারপরে আপনি বিষয়টা বুঝতে পারবেন। ধরেন যে যুক্তিটা বা যে কারণটা আপনি পূর্ববর্তী মামলায় দেখাতে পারতেন, বাদী বা বিবাদী যে যুক্তিটা বা যে কারণটা পূর্ববর্তী মামলায় দেখাতে পারতো, কিন্তু পূর্ববর্তী মামলায় যদি সে না দেখায় তাহলে পরবর্তী মামলাটা পরোক্ষ দোবারা দোষ দ্বারা বাড়িতে হবে। আমি একটু উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আরিফ সাহেবকে মাসুদ বেদখল করলো, মানে একটা জায়গার বেদখল করতে, ধরেন মাসুদ কারে? আরিফ সাহেব। আরিফ সাহেব গিয়ে আদালতে দখল পুনরুদ্ধারের মামলা করছে। দখল পুনরুদ্ধারের মামলা মানে আমার আরিফ চাচ্ছে যাতে মাসুদ এর কাছ থেকে দখল নিয়ে আদালত কারে দখল ফিরাই দেয়? আরিফ সাহেবরে। তো দখল পুনরুদ্ধারের মামলা আদালত খারিজ করে দিছে, মানে আরিফ সাহেবের মামলা, ওই মামলা আরিফ সাহেব কি হেরে গেছে।
আরিফ সাহেব হেরে যাওয়ার পর পরবর্তীতে আবার দ্বিতীয় মামলা দায়ের করছে মাসুদের বিরুদ্ধে। এবার বলতেছে যে আমি হলো আহ বন্ধকি সম্পত্তি পুনরুদ্ধার চাই, বন্ধকি সম্পত্তি পুনরুদ্ধার চাই। দ্বিতীয় মামলায় উনি দেখাচ্ছে যে যে আর মাসুদের কাছে আমি আমার জমি বন্ধক দিছিলাম, আমি টাকা পয়সা শোধ করে দিছি, এখন আমার জমির দখল মাসুদ ফেরত দিচ্ছে না, এই কারণে আমি আমার বন্ধকি সম্পত্তি পুনরুদ্ধার চাই। জমি কিন্তু একই, আগেরটা ছিল কি মামলা, দখল পুনরুদ্ধার, আর পরেরটা কি বন্ধক পুনরুদ্ধার। জমি এক, বাদী এক, কি বিবাদীও এক। এখন তখন আদালত বলবে যে আরিফ সাহেব, আপনি এই যে দখল পুনরুদ্ধারের চাচ্ছেন, সম্পত্তি চাচ্ছেন, এই দখল পুনরুদ্ধারের বিষয়টা তো আপনি আগের মামলাই দেখাইতে পারতেন, মানে দখল পুনরুদ্ধারের মামলার ক্ষেত্রেই দখলের বিষয়টা আপনি আনতে পারতেন। যেহেতু আপনি প্রথম মামলায় আনেন নাই, তাই এখন এখন আর এই কারণ দেখায় কোনো লাভ নাই, এটা পরোক্ষ দোষারোপ দ্বারা কি হবে, বাড়ি। বুঝতে পারছেন? মানে যে কারণটা বা যে যুক্তিটা আপনি আপনার পক্ষে প্রথম মামলায় দেখাতে পারতেন, কিন্তু প্রথম মামলায় আপনি দেখান নাই, প্রথম মামলায় নিষ্পত্তি হয়ে গেছে, তাহলে পরবর্তীতে মামলাটায় ওই কারণ বা ওই যুক্তি আপনি আর দেখাতে পারবেন না। তখন কি দ্বারা বাড়িত হবে? কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা বাড়িত হবে। এখন কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা পরোক্ষ দোষ কেন বললো একটু বুঝেন। পরোক্ষ দোষ এই কারণে বললো যে ঘুরাই ফিরাই মূল জিনিস একই, কিন্তু মামলা দুইটায় কিন্তু দুই প্রকৃতির ছিল, কিন্তু পরোক্ষভাবে জিনিসটা একই। প্রত্যক্ষ দোষ মানে এতক্ষণ যা পড়লাম সেটা হলো আমি 50,000 টাকা পাই, আদালতে মামলা করলাম, হেরে গেছি, পরবর্তীতে আবার গিয়ে আমি 50,000 টাকা আদায়ের জন্য মামলা করছি। দুই মামলার বিচার্য বিষয় কিন্তু হুবহু এক, হুবহু কি এক, বুঝেন কিনা? কিন্তু এই জায়গাও দুই মামলা, প্রথম মামলা করছিল দখল পুনরুদ্ধারের, পরবর্তীতে চাইছে বন্ধকি সম্পত্তি পুনরুদ্ধারের। তাহলে যদিও ঘুরাই ফিরাই কিন্তু বিষয়বস্তু একই, কিন্তু হুবহু এক না। কারণ প্রথমটা ছিল কি দখল পুনরুদ্ধার, ওই জমি, দ্বিতীয়টা বন্ধক পুনরুদ্ধার, বিষয়বস্তু কি ওই জমি। তাহলে ঘুরাই ফিরাই পরোক্ষভাবে এক, কিন্তু সরাসরি এক না, এই কারণে বলতেছে কি পরোক্ষ দোষ। আগের ওই যে মোনালিসা উনি চলে গেছে, সেটা হচ্ছে যে ধরেন মোনালিসা ওনার বান্ধবীর বিরুদ্ধে বান্ধবীর বাবার কাছে নালিশ করছে, বান্ধবীর বাবার কাছে যা যা নালিশ করার দরকার সব কিছু নালিশ করার পর বান্ধবীর বাবা ওই বিষয়টা নিষ্পত্তি করে দিছে। করার পরে 2 দিন পরে যে বান্ধবীর বাবার কাছে আবার গেছে, আবার যাই বলতেছে যে নতুন একটা কারণ দেখাচ্ছে যে ওই দিন তো ঘটনার সময় ও তো বেয়াদবি করছিল, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, ও তো আমার এই এই গালিও দিছে। তখন বান্ধবীর বাবা বলবে কি যে এই কথা তুমি ওই দিনই বলতে পারতা, যখন ওই দিন আর বলো নাই, এখন বলি আর কি হবে না লাভ। এটাই হচ্ছে কি আপনার পরোক্ষ দোষ। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আপনার কনস্ট্রাকটিভ দোষ। এই ব্যাখ্যাটা একটু করি দেখেন। 11 ধারার 4 ব্যাখ্যা অনুসারে আন্ডারলাইন করবেন, পূর্ববর্তী মামলায় যে বিষয় আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য ব্যবহৃত হতে পারতো বা হওয়া কি ছিল, উচিত ছিল, আন্ডারলাইন করবেন, তা উক্ত মামলার প্রত্যক্ষ বা মূল বিচার্য বিষয় বিবেচ্য বিষয় ছিল বলে ধরে নিতে হবে। অর্থাৎ পূর্ববর্তী মামলায় যে বিষয়টি আন্ডারলাইন করেন আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য ব্যবহৃত হতে পারতো বা উচিত ছিল, কোন পক্ষই যদি আন্ডারলাইন করবেন তা ব্যবহার না করে থাকে, তবে পরবর্তী মকদ্দমা উক্ত বিষয়ের উদ্ভব হলে পরবর্তী মকদ্দমাটি পরোক্ষ দোষে দুষ্ট হবে। পরোক্ষ দোষে কি হবে? এই যে উদাহরণটা পড়লে বুঝবেন, দেখেন যে মালিকানার উপর ভিত্তি করে, মালিকানা শব্দটা বলতেন, মালিকানার উপর ভিত্তি করে এ বি এর বিরুদ্ধে মামলা করছে। এ বলতেছে যে এই সম্পত্তিটার মালিক আমি, বি এর বিরুদ্ধে মামলা করছে, আদালত মকদ্দমাটি খারিজ করে দেয়, মানে এর মামলাটা কি করে দিছে, খারিজ করে দিছে। পরবর্তীতে গোল দিবেন বন্ধক গ্রহীতা, বন্ধক গ্রহীতা, বন্ধক গ্রহীতা হিসেবে দখল প্রাপ্তির জন্য এর বিরুদ্ধে এ বি এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে, মালিকানার উপর ভিত্তি করে যে মামলা এটা হেরে গেছে, পরে বলতেছে হলো বন্ধক গ্রহীতা। বন্ধক গ্রহীতা কেন? যে আমি এই জমিটার বন্ধক সে আমার কাছে রেখে গেছিল, আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে গেছে, বিনিময়ে তার জমি আমি রাখছি, এখন সে টাকা ঠিকই নিয়ে গেছে কিন্তু আমার জমির দখলে এখনো দেয় নাই। তখন এই ক্ষেত্রে মকদ্দমাটি পরবর্তী মামলাটা দেখেন কি হবে, দ্বিতীয় মকদ্দমাটি রেস জুডিকাটা দ্বারা বাড়িতে হবে, বা দ্বিতীয় মকদ্দমাটি পরোক্ষ দোষ দ্বারা কি হবে, বাড়িতে হবে। ব্যাখ্যাটা দেখেন, ব্যাখ্যা যে এই ক্ষেত্রে রেস জুডিকাটা বা পরোক্ষ দোষ বা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে এবং পরবর্তী মকদ্দমাটি আদালত কি করে দিবে, খারিজ করে দিবে। কারণ আন্ডারলাইন করেন, বন্ধকের বিষয়টি
এ প্রথম মকদ্দমার বিচারের সময় উত্থাপন করতে পারতো। যেহেতু সে করেনি, তাই পরবর্তীতে বন্ধকের বিষয়ের উপর ভিত্তি করে দায়েরকৃত মকদ্দমাটি কি হবে, খারিজ হবে। আচ্ছা, বলেন তো, আমরা ফৌজদারি কার্যবিধির 145 ধারায় পড়েছি, মনে আছে কিনা, যে যদি কাউরে বেদখল করে, সে মালিক হোক বা না হোক সেটার কোনো বিষয় না, বেদখল করলে সে 145 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে দরখাস্ত আবেদন করতে পারে, মানে মামলা করতে পারে। বুঝেন কিনা? বলেন তো, 145 ধারার মামলা চলমান আছে, 145 ধারার মামলা চলমান আছে এই মুহূর্তে। যদি সে আর একটা দেওয়ানি মামলা করে, আর একটা কি করে, দেওয়ানি মামলা করে একই বিষয়বস্তু নিয়ে, বলেন তো দেওয়ানি মামলাটা স্থগিত থাকবে কিনা? ওই জায়গাও দখলের বিষয় দেখতেছে, ধরেন এই জায়গাও দখলের বিষয় দেখতেছে, থাকবে কিনা? থাকবে না, কারণ ওটা কি আদালতে, ফৌজদারি আদালত। ওটা কি আদালত? ফৌজদারি আদালত। আর এটা কি আদালত? দেওয়ানি আদালত। তো দেওয়ানি মামলা কিন্তু স্থগিত থাকবে না। আবার এইভাবে চিন্তা করেন যে 145 ধারায় ধরেন বরকত সাহেবের আদালত, ফৌজদারি আদালত দখল বুঝাই দিছে, দখল কি বুঝাই দিছে, পরবর্তীতে যার কাছ থেকে দখল নিয়ে ওনারা দখল বুঝাই দিল, সে যে দেওয়ানি আদালতে মামলা করছে, ধরেন রহিমকে দেওয়ানি আদালতে মামলা করছে, এখন বরকত যে কি বলতে পারবে কিনা দেওয়ানি আদালতে ওনার এই বিষয় নিয়ে মামলা নিষ্পত্তি হয়ে গেছে, তাই দেওয়ানি মামলাটা খারিজ করা হবে কিনা বলেন? কেন হবে না? কারণ প্রথম মামলাটা কি কোন আদালতে ছিল? ফৌজদারি আদালতে। এই ক্ষেত্রে কিন্তু ওই ফৌজদারি আদালতে নিষ্পত্তি হোক না যা খুশি হোক, দেওয়ানি আদালতে গিয়ে আমি এটা দেখাতে পারবো না। বলেন। দেওয়ানি আদালতের মামলা ফৌজদারি আদালতে করা যায়। এখন কি মামলার কথা বলতে চান সেটা বলেন আমারে। হ্যাঁ, ফৌজদারি, আপনি একটা জিনিসের পার্থক্য বুঝেন। ফৌজদারি হচ্ছে, ফৌজদারি আদালতে আপনি মামলা করলে আসামির হবে কি শাস্তি, আর দেওয়ানি আদালতে মামলা করলে কি আমি আমার জিনিস চাই। এখন যে জিনিসটি আপনার মামলার বা দেওয়ানি মামলা চলতেছে সেটাকে বলতে হবে দেওয়ানি আদালতের মামলার প্রতিকার আলাদা, ফৌজদারি আদালতের প্রতিকার কি আলাদা। ফৌজদারি আদালতে মামলা কখন হয়? যদি জায়গা জমিনে মারামারি হয়, যদি বিশ্বাস ভঙ্গ করে, এই যে দণ্ডবিধি মাত্র শেষ করে আসলাম, এর যে কোনো একটা কারণ যদি থাকে তাইলে মামলা হবে কোথায়? ফৌজদারিতে। আর এই কারণ না, আমি আমার জমি চাচ্ছি, আমি আমার টাকা চাচ্ছি, আমি আমার দখল চাচ্ছি, আমি আমার সত্য চাচ্ছি, আমি লাশ পূরণের অধিকার চাচ্ছি, দিনেশ পিতৃত্বের অধিকার চাচ্ছে, ইকবাল এসে পিতৃত্বের অধিকার চাচ্ছে। তো এই রিলেটেড যে অধিকার বা সম্পত্তি রিলেটেড যে মামলা, সেই মামলা হলো কি দেওয়ানি মামলা। কারণ আপনি কোন মামলা দেওয়ানি আদালতে চলমান আছে সেটা বলেন, তারপরে আমি বলতেছি ফৌজদারি আদালতে হয় কিনা। আচ্ছা দেখেন, তো এ হলো মোটামুটি আমাদের, ভাই, রেস সাবজুডিসের রেস জুডিকাটা কে বুঝেন নাই বলেন? আমি চেষ্টা করলাম খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার। আমাদের এই আমি আজকেও একটা রচনামূলক প্রশ্ন পড়া হলো, নোট পাবেন সামনে, সেটা হচ্ছে যে গতদিন পড়ছিলাম আদালতের এখতিয়ার, ওখান থেকে প্রশ্ন হয়। আর একটা প্রশ্ন হয় রেস জুডিকাটা রেস সাবজুডিস, যে রেস জুডিকাটা কি, রেস সাবজুডিস কি, রেস জুডিকাটার উপাদান বা শর্ত কি, সাবজুডিসের উপাদান বা শর্ত কি, তারপর আসে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা কি। তো বিকাশ বলেন খুব সংক্ষেপে, বিকাশ বলেন যে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা কি। বলেন কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা কি বলেন। হ্যাঁ, আলম সাহেব, পূর্ববর্তী মামলাটা কি হয়ে গেছে, অলরেডি নিষ্পত্তি হয়ে গেছে। যে যুক্তি বা যে কারণ আপনি পূর্বের মামলায় দেখাতে পারতেন, পূর্বের মামলায় দেখান নাই, পরবর্তী মামলায় দেখানো যাবে, এটাই পরোক্ষ বড় দোষ। দেখেন আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিকে চলে আসি, মামলা দেওয়ানি আদালতের স্থানান্তরের ক্ষমতা, স্থানান্তর খুবই গুরুত্বপূর্ণ। ট্রান্সফার অফ সিভিল সুট, বল দিবেন ধারা 22 থেকে 24 ক। বড় শুরু করতে আন্ডারলাইন করেন, দেওয়ানি কার্যবিধির 22 থেকে 24 ক পর্যন্ত দেওয়ানি আদালতের ক্ষমতাকে
তিনটি ভাগে ভাগ করা যায়। তিনটা ভাগ কি কি দেখেন, যখন মকদ্দমাটি একাধিক আদালতে দায়ের যোগ্য তখন মকদ্দমা স্থানান্তরের ক্ষমতা ধারা 22, মকদ্দমা আপিল বা অন্যান্য কার্যক্রম স্থানান্তরের ক্ষমতা ধারা 24, মকদ্দমা আপিল বা অন্যান্য কার্যক্রম প্রত্যাহারের ক্ষমতা ধারা 24। এটা আমরা অলরেডি এখানে নিচে 22, 23, 24 পড়লেই বুঝে যাবো। আগে আমরা 22-এ আসি। 22, আচ্ছা 22 আগে একটু বুঝাই আপনাদের। সেটা হচ্ছে যে আমার কথা সবাই শুনেন, বই দাগাবেন না, আগে কথা শুনেন। 22 ধারায় বলতেছে যে দেওয়ানি মামলাটা বাদী কর্তৃক একাধিক জায়গায় দায়েরযোগ্য ছিল, বাদী কর্তৃক কোন মামলা একাধিক জায়গায় দায়েরযোগ্য ছিল কিনা এটা বুঝবো কেমনে বলেন? 17, 18, 19, 20 দেওয়ানি কার্যবিধির 17 ধারা, 18 ধারা, 19 ধারা, 20 ধারা, এই সকল ধারায় বাদী কর্তৃক মামলাটা কি এক জায়গায় দায়েরযোগ্য নাকি একাধিক জায়গায়? উদাহরণ সহ বুঝেন। 17 ধারায় বললো স্থাবর সম্পত্তি একাধিক জায়গায় আছে, নিশ্চিত, তাহলে মামলা যে কোনো এক জায়গায়। 18তে বললো স্থাবর সম্পত্তির অবস্থান হওয়া নিশ্চিত, মামলা কি যে কোনো এক জায়গায়। অস্থাবর বা ব্যক্তির ক্ষেত্রে যে জায়গায় ঘটনা ঘটছে বিবাদী যে জায়গায় বাস করে একাধিক জায়গায়, অন্যান্য ক্ষেত্রেও যে জায়গায় ঘটনা ঘটছে যে জায়গায় কি বাস করে একাধিক জায়গায়। এখন শুনেন, যে জায়গায় বাদী কর্তৃক মামলাটা একাধিক জায়গায় দায়ের যোগ্য ছিল, বাট বাদী তো আর একসাথে একাধিক জায়গায় দায়ের করতে পারবে পারবে না। বাদী দায়ের করছে কোথায়? যে কোনো এক জায়গায়, যে কোনো এক জায়গায়। তখন প্রতিপক্ষকে বিবাদী বিবাদী এসে মামলা স্থানান্তরের আবেদন করবে কত ধারায়? 22 ধারায়। তাহলে এই জায়গায় কতগুলা জিনিস পাইছি দেখেন। 22 ধারার ক্ষেত্রে বলতেছে মামলাটা বাদী কর্তৃক দায়েরযোগ্য ছিল কয় জায়গায়? একাধিক জায়গায়। তাহলে মামলাটা স্থানান্তরের আবেদন 22 ধারায় করবে কে? বিবাদী। আপিল, রিভিউ, রিভিশন নাকি শুধু মকদ্দমা, কোনটা? শুধু কি মূল মকদ্দমা। এই সবগুলা শর্ত যদি পূরণ হয় তাহলে 22 ধারায় বিবাদী দরখাস্ত করতে পারবে। তাহলে যদি আপনাকে প্রশ্ন করে যে 22 ধারায় কি কিসের আবেদন করে, শুধুমাত্র স্থানান্তরে, শুধুমাত্র কি স্থানান্তরে, কে আবেদন করে? বিবাদী। কি আবেদন করে? বিবাদী। আচ্ছা, কখন এই মামলাটা আবেদন করে? যখন বাদী কর্তৃক মামলাটা কি এক জায়গায় দায়েরযোগ্য ছিল? কয় জায়গায়? তাহলে একটা জিনিস মনে করেন, যে তাহলে আপনাকে যদি বলে যে 22 ধারায় শুধুমাত্র কে আবেদন করতে পারে, বাদী না বিবাদী? বিবাদী। কিসের আবেদন? মকদ্দমা স্থানান্তরে, আপিল স্থানান্তরের, রিভিশন স্থানান্তরের না, শুধুমাত্র কি মামলা? তাহলে 22 ধারায় বলতেছে যে বাদী কর্তৃক মামলাটা যদি একাধিক জায়গায় দায়েরযোগ্য থাকে এবং তখন বাদী এক জায়গায় দায়ের অলরেডি করে ফেলছে, বাট দায়েরযোগ্য ছিল কয় জায়গায়? একাধিক জায়গায়, তখন বিবাদী এসে ওই মামলাটা স্থানান্তরে আবেদন করবে কত ধারায়? 22। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা সেটা বোঝা আগে শুনেন, ধৈর্য ধরেন একটু, কথা শুনতে হবে। সেটা হচ্ছে যে সেই বিষয়ে আসতেছে এখন। বিবাদী এই 22 ধারার আবেদনটা কোথায় করবে? আবেদনটা কোথায় করবে সেই কথাটা বলছে 23 ধারায়। কত ধারায়? 23 ধারায়। 23 ধারায় বলতেছে যে 22 ধারার আবেদন কোথায় করবে, কেমনে দেখেন। বলতেছে যদি ওই বাদী কর্তৃক যে মামলাটা দায়েরযোগ্য একাধিক জায়গায় ছিল, ওই একাধিক আদালত যদি একই আপিল আদালতের মধ্যে হয় তাহলে জেলা জজ আদালতে, আর যদি ভিন্ন আপিল আদালতের মধ্যে হয় তাহলে আপনার হাইকোর্ট। একটু উদাহরণ দিই, চুপ করে ঠান্ডা মাথায় পাবেন। ধরেন বাদী কর্তৃক মামলাটা কোটালীপাড়ায় দায়েরযোগ্য ছিল অথবা টুঙ্গিপাড়া, কোটালীপাড়া অথবা কোথায়? টুঙ্গিপাড়া। কোটালীপাড়া, আইদার কোটালীপাড়া সহকারী জজ আর টুঙ্গিপাড়া সহকারী জজ। তাহলে বাদী মামলা করছে ধরেন টুঙ্গিপাড়ায়, কোথায়? টুঙ্গিপাড়ায়। এখন বিবাদী চাচ্ছে যে এই মামলাটা টুঙ্গিপাড়া না হয়ে হওয়া উচিত ছিল কোথায়? কোটালীপাড়ায়। তাহলে আবেদনটা কোথায় করবো? এটা বলছে 23 ধারায়। 23 ধারায় আমি দেখবো যে কোটালীপাড়া টুঙ্গিপাড়ার আপিল আদালত কোনটা? গোপালগঞ্জ জেলা জজ আদালত। বুঝেন কিনা? কারণ কোটালীপাড়া টুঙ্গিপাড়া তো গোপালগঞ্জের দুইটা থানা। তাহলে আমরা জানি এই দুইটা থানার সর্বোচ্চ আদালত হলো গোপালগঞ্জ জেলা জজ আদালত। তাহলে এই জায়গায় বিবাদী মামলা স্থানান্তরের আবেদন 22 ধারায় করবে কোথায়? গোপালগঞ্জ জেলা জজ। বুঝতে পারছেন? কিন্তু যদি এরকম হতো যে মামলাটা বাদী কর্তৃক দায়েরযোগ্য ছিল কোটালীপাড়া অথবা গৌরনদী, কোটালীপাড়া সহকারী জজ অথবা গৌরনদী সহকারী জজ, তাহলে কোটালীপাড়ার আপিল আদালত হচ্ছে আপনার গোপালগঞ্জ জেলা জজ, আর গৌরনদী আপিল আদালত বরিশাল জেলা জজ। তাহলে আপিল আদালত ভিন্ন না? আপিল আদালত কি ভিন্ন? তাহলে বিবাদী এসে যদি ওই মামলাটা কোটালীপাড়া সহকারী জজ থেকে গৌরনদীতে নিতে চায় তাহলে আর ওনাকে আবেদন করতে হবে হাইকোর্ট বিভাগে। কোথায়? হ্যাঁ, ভিন্ন ডিস্ট্রিক্ট হলে কোথায়? হাইকোর্ট। তাহলে সহজ কথায় যেটা বলা যায় যে 22 ধারার আবেদন কোথায় করবে এই কথাটা বলা আছে কত ধারায়? 23 ধারায়। বুঝেন কিনা? আর 22 ধারায়
যদি একই জেলার মধ্যে হয়, সহজ কথাই বললে একই জেলার মধ্যে হলে কোথায়? সংশ্লিষ্ট জেলা 10, আর ভিন্ন জেলার মধ্যে হলে কোথায়? বুঝতে পারছেন? আর 22 ধারায় শুধুমাত্র কিসের আবেদন করা যায়? মূল মামলা কিসের? স্থানান্তর। যখন বাদী কর্তৃক দায়েরযোগ্য ছিল কোথায়? 22-23 বুঝতেন? 22-23 যদি আপনি বুঝে দেখেন, 24 হচ্ছে যে 22-এ যা যা করা যায় তা তো করা যায়, 22-এ যা যা করা যায় না 24-এ তাই তাইও করা যায়। উদাহরণস্বরূপ ব্যাখ্যা দিই, শুনেন। 22-এ আবেদন করতে শুধু কে? বিবাদী। তাহলে 23-এ বিবাদীও পারে, বাদীও, সরি 24-এ বাদীও পারে, বিবাদীও পারে। বুঝেন কিনা? তারপরে 22-এ আবেদন করতে শুধু স্থানান্তরে, শুধু কি স্থানান্তরে। তাহলে 24-এ স্থানান্তরও যায়, প্রত্যাহারও যায়। বুঝেন কিনা? আচ্ছা, 22 ধারায় বাদী কর্তৃক মামলাটা দায়েরযোগ্য ছিল কয় জায়গা? আর 24 ধারা বাদী কর্তৃক একাধিক জায়গা হোক বা এক জায়গায় হোক, যে জায়গায় হোক না কেন আবেদন করা যাবে কত ধারায়? 24 ধারায়। বুঝতে পারছেন? 22 ধারায় আদালত স্বপ্রণোদিত হয়ে কোন স্থানান্তরের আদেশ দিতে পারতো না। স্বপ্রণোদিত হয়ে কি কোন স্থানান্তরের আদেশ দিতে পারতো না। বা 24 ধারায় আদালত নিজের ইচ্ছায়, কেউ আবেদন করে নাই, নিজের ইচ্ছায় মামলা স্থানান্তরের আবেদন মঞ্জুর করতে পারে। আর একটা পার্থক্য যেটা বলা হয়নি, সেটা হচ্ছে যে 22 ধারার দরখাস্তটা বিবাদী করবে as soon as possible, দ্যাট মিনস সম্ভাব্য প্রথম সুযোগে অথবা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। এরপরে আর 22 ধারায় করা যায় না। কিন্তু 24 ধারার আবেদন যে কোনো এট এনি টাইম, যে কোনো সময় করা যায়। তাহলে যদি আপনাকে বলে যে 22 ধারায় আবেদন কে করে? বিবাদী। কি আবেদন করে? কি স্থানান্তর? মূল মামলা। আচ্ছা, বাদী বিবাদী উভয় পারি কত ধারায়? আদালত স্বপ্রণোদিত হয়ে পারে কত ধারায়? 24 ধারায়। আপিল ডিভিশন এগুলোও পারে কত ধারায়? আচ্ছা, 22 ধারায় আবেদন করতে হবে সম্ভাব্য প্রথম সুযোগে অথবা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। আর 24 ধারায় কি? মামলার যে কোনো পর্যায়ে। আদালত স্বপ্রণোদিত হয়ে স্থানান্তর বা প্রত্যাহার করতে পারে কত ধারায়? 24 ধারায়। 22 ধারার আবেদন করতে হবে কত ধারায়? কত ধারায় বলছে? 23 ধারায়। যদি একই জেলার মধ্যে কোথায়? জেলা 10। ভিন্ন জেলার মধ্যে হলে 24 ধারার আবেদন কেমনে করতে হবে? এটা 24 ধারার মধ্যেই বলা আছে। বিধান একই জেলা হলে জেলা জজ, ভিন্ন জেলা হলে কোথায়? হাইকোর্ট। এই হলো আপনার সংক্ষেপে 22, 23, 24। নামাজের পর বই দেখাবো। Recording in progress. তো আমরা 22 ধারাটা পড়বো। দেখেন, বিরতির আগে আমরা 22 ধারা আলোচনা করেছি। এখন দেখেন 22 ধারা। যে মোকদ্দমাটি একের অধিক আদালতে দায়েরযোগ্য, আন্ডারলাইন করবেন, তা স্থানান্তর শব্দটা গোল দিবেন। যে মামলাটা একের অধিক আদালতে দায়েরযোগ্য তা স্থানান্তরের ক্ষমতা যে আবেদন করতে পারে। দেখেন 22 ধারায় গোল দিবেন শুধুমাত্র বিবাদী, শুধুমাত্র বিবাদী, এই দুইটা শব্দ গোল দেন। 22 ধারায় শুধুমাত্র বিবাদী, মকদ্দমায় একটা গোল দিবেন, স্থানান্তরে একটা গোল দিবেন। 22 ধারায় শুধুমাত্র বিবাদী মকদ্দমায় স্থানান্তরে আবেদন করতে পারে। যদি মকদ্দমাটি গোল দিবেন দুই বা ততোধিক, এই দুইটা শব্দ গোল দিবেন, দুই বা ততোধিক আদালতের যে কোনো একটিতে দায়ের যোগ্য হয়, তার মধ্যে এবং তার মধ্যে যে কোনো একটিতে দায়ের করা হয়। তাহলে বাদী কর্তৃক মামলাটা যদি দুই বা ততোধিক আদালতের যে কোনো একটাতে দায়ের যোগ্য হয় এবং যে কোনো একটাতে দায়ের অলরেডি সে করে ফেলেছে, সেক্ষেত্রে বিবাদী মামলাটা স্থানান্তরের আবেদন করবে কত ধারায়? 22 ধারায়। দেখেন 22 ধারা যে ক্ষেত্রে প্রযোজ্য হয় এটা একটু পড়ি, যে 22 ধারায় আদালতকে মকদ্দমা স্থানান্তরের সাধারণ ক্ষমতা দেওয়া হয়নি, বরং 22 ধারা শুধুমাত্র 16 থেকে 20 ধারা ক্ষেত্রে সীমাবদ্ধ। যে ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, বাদীর একাধিক কোর্টে মকদ্দমা দায়ের করার সুযোগ আছে। অর্থাৎ মামলাটা যখন বাদী কর্তৃক দায়েরযোগ্য ছিল কয় জায়গায়? একাধিক জায়গায়। সেই ক্ষেত্রেই আবেদনটা করা যায় কত ধারায়? 22 ধারায়। যে ক্ষেত্রে 16 থেকে 20 ধারা অনুসারে মকদ্দমা দুই বা ততোধিক আদালতের কোনো মকদ্দমা বিচার করার এখতিয়ার আছে এবং বাদী মকদ্দমাটি কোনো একটি আদালতে দায়ের করা হয়েছে, বাদী যে কোনো একটাতে অলরেডি কি দায়ের করে ফেলছে, সেই ক্ষেত্রে বিবাদী অন্য কোনো আদালতে মকদ্দমাটি বল দেবেন স্থানান্তর করার আবেদন করতে পারে। এখন এই আবেদনটা জি, হ্যাঁ, দুইয়ের অধিকতা হতে পারে। জি, 16 ধারায় দেখা জাস্ট বোঝাচ্ছে আর কি, প্রকৃতপক্ষে 17 থেকে 20, মানে 17 থেকে 20। দেখেন যখন আবেদন করতে পারে, যে কোনো বিবাদী গোল দিবেন অপর পক্ষকে নোটিশ দিয়ে, আন্ডারলাইন করবেন,
প্রথম সম্ভাব্য সুযোগে একটা আর্লিয়েস্ট পসিবল অপরচুনিটি, এবং যে ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণ হয়ে গেছে সেই ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে, আন্ডারলাইন করেন, বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। তাহলে সময় হচ্ছে দুইটা, একটা হলো প্রথম সম্ভাব্য সুযোগে অথবা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। পরীক্ষায় প্রশ্ন আসে যে 22 ধারার আবেদন কখন করা যায় বা কখন করা যায় না। অপর একটি আদালতে স্থানান্তরের জন্য আবেদন করতে পারবে। আদালত এইরূপ আবেদন পাওয়ার পর অপর পক্ষের আপত্তি শ্রবণ করে এখতিয়ার সম্পন্ন আদালত সমূহের কোনটিতে অগ্রসর হবে তা স্থির করবে। তাহলে 22 ধারার ক্ষেত্রে অবশ্যই কারে নোটিশ দিতে হবে? বাদীকে। বিবাদিত আবেদন করলো, নোটিশ দিবে কারে? বাদীকে। তারপরে দেখেন যে 22 ধারার অধীন বিবাদী যেখানে মকদ্দমা স্থানান্তর আবেদন করতে পারে। আন্ডারলাইন করেন 22 ও 23 ধারা একত্রে মিলিয়ে পড়তে হবে। 22 ধারার ক্ষেত্রে বিবাদী আন্ডারলাইন করেন কোথায় আবেদন করবে তা 23 ধারায় বলা হয়েছে। 22 এবং 23 ধারা একসাথে করলে বোঝা যায় দেওয়ানি মকদ্দমা স্থানান্তরের আবেদন আন্ডারলাইন করেন হাইকোর্ট ডিভিশন বা জেলা জজের নিকট আবেদন করতে হবে। অর্থাৎ 22 আবেদনটা আপনি হয় হাইকোর্ট ডিভিশনে করবেন, নাহলে কোথায়? জেলা জজ। এক নম্বর দেখেন, যদি মকদ্দমা আন্ডারলাইন করবেন 2 বা ততোধিক আদালতে দায়ের করা যায় এবং উক্ত আদালতগুলো বল দিবেন একই আপিল আদালতের এখতিয়ারাধীন হয়। একই আপিল আদালত মানে হচ্ছে একই জেলার মধ্যে হয়, একই কি জেলার মধ্যে হয়। সেই ক্ষেত্রে 22 ধারা অনুযায়ী মকদ্দমা স্থানান্তরের আবেদন সেই আপিল আদালতে করতে হবে। তাহলে জেলার মধ্যে আপিল আদালতকে জেলা জজ আদালত, সেই ক্ষেত্রে আপিল আদালত এর অধীন উক্ত আদালতগুলো এবং যে আপিল আদালতের অধীন উক্ত আদালতগুলো অবস্থিত। এবার দেখেন 2 নাম্বারটা দেখেন, যখন অনুরূপ আদালত সমূহ আন্ডারলাইন করেন ভিন্ন ভিন্ন আপিল আদালতের অধীন হয়। আরে ভিন্ন ভিন্ন আপিল আদালত ধরেন গোপালগঞ্জ কোটালীপাড়ার আপিল আদালত হচ্ছে গোপালগঞ্জ জেলা জজ এবং গৌরনদীর আপিল আদালতকে বরিশাল জেলা জজ, তাহলে আপিল আদালত ভিন্ন ভিন্ন। তখন আন্ডারলাইন করবেন হাইকোর্ট ডিভিশনে পেশ করতে হয়। তখন আপনি 22 ধারার আবেদনটা করবেন কোথায়? হাইকোর্ট বিভাগে। অর্থাৎ ভিন্ন ভিন্ন জেলার মধ্যে হলে আবেদনটা করতে হবে কোথায়? হাইকোর্ট বিভাগে। অর্থাৎ যে আদালত হতে মকদ্দমাটি আহ অন্য যে আদালতে স্থানান্তর করতে হবে সেই দুইটি আদালত ভিন্ন ভিন্ন আপিল আদালতের এখতিয়ারাধীন হলে মকদ্দমা স্থানান্তরের আবেদন আন্ডারলাইন করবেন হাইকোর্ট ডিভিশনে করতে হবে। বিষয়টিকে সহজভাবে বলা যায়, দেখেন সহজভাবে বলা যায় সেটা হচ্ছে যে একই জেলার, আন্ডারলাইন করবেন, একই জেলার এক আদালত থেকে অন্য আদালতে মকদ্দমা স্থানান্তর করতে হলে আন্ডারলাইন করবেন জেলা জজের নিকট আবেদন করতে হবে। এক জেলার এক আদালত হতে আরেক জেলায় যদি মানে এক জেলার সেম জেলার এক আদালত থেকে আরেক আদালতে নিতে হলে আবেদন করতে হবে কোথায়? জেলা জজ। কারণ জেলার মধ্যে দেওয়ানি আদালত সমূহের জেলা জজের আপিল এখতিয়ার থাকে। অন্যদিকে আন্ডারলাইন করবেন এক জেলার দেওয়ানি আদালত হতে আন্ডারলাইন করবেন অন্য জেলার দেওয়ানি আদালতে আন্ডারলাইন করে যা আদালতে মকদ্দমা স্থানান্তর আবেদন করতে হবে গোল দিবেন হাইকোর্ট বিভাগে। কারণ ভিন্ন জেলায় অবস্থিত দেওয়ানি আদালত সমূহ হাইকোর্টের আপিল এখতিয়ারাধীন। এই দুইটা উদাহরণ পড়লে আমরা বেশ ভালো বুঝবো। দেখেন উদাহরণ 1, যে করিম কবিরের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার মকদ্দমা আন্ডারলাইন করেন যুগ্ম জেলা জজ আদালত যশোরে দায়ের করছে। যশোরে বিবাদী কবির মকদ্দমাটি যশোরের আন্ডারলাইন করেন অন্য যুগ্ম জেলা জজ আদালতে স্থানান্তর করতে চায়, মানে যশোর থেকে যশোরেই নিতে চায়। যেহেতু দুইটি আদালত একই আপিল আদালত অর্থাৎ যশোর জেলা জজের অধীন, তাই 22 ধারা অনুযায়ী যশোর জেলা জজের নিকট আবেদন করতে হবে। বুঝেন কিনা? উদাহরণ 2টা দেখেন, যে ক ক্ষয়ের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার মকদ্দমা আন্ডারলাইন করবেন যুগ্ম জেলা জজ আদালত যশোরে দায়ের করেছে। কোথায় করেছে? যশোরে। মকদ্দমাটি গোল দিবেন কুষ্টিয়ার যুগ্ম জেলা জজ আদালতের নিকট দায়ের করা যায়। খ মকদ্দমাটি যুগ্ম জেলা জজ আদালত কুষ্টিয়াতে স্থানান্তর করতে চায়, সে নিতে চায় যশোর থেকে কুষ্টিয়াতে। যেহেতু যুগ্ম জেলা জজ যশোর এবং যুগ্ম জেলা জজ কুষ্টিয়া আন্ডারলাইন করেন ভিন্ন আপিল আদালত অর্থাৎ হাইকোর্ট ডিভিশনের অধীন, তাই মকদ্দমাটি স্থানান্তরের জন্য হাইকোর্ট বিভাগে আবেদন করতে হবে। আপনাদের কাছে এইভাবে প্রশ্ন আসবে যে অমুক মামলাটা অমুক জায়গায় দায়ের করছে, অমুক 2 জায়গায় দায়ের যোগ্য ছিল, মামলাটা স্থানান্তর আবেদন কোথায় করবে? জেলা জজ অথবা হাইকোর্ট। আপনি এইভাবে চিন্তা করবেন যে যদি একই জেলার মধ্যে হয় তাহলে কোথায়? জেলা জজ। যদি ভিন্ন জেলার মধ্যে হয় তাহলে কোথায়? হাইকোর্ট। হ্যাঁ, আবেদন কিন্তু আপনি জেলা জজের কাছে যান অথবা হাইকোর্ট বিভাগে যায়, আবেদনের ক্ষেত্রে ধারা তো কত 22, বাট 22 আবেদনটা কোথায় করবে এই বিষয়টা বলছে কততে? 23। এবার 24 আসি, দেখেন 24 সোজা মানে 24 সবকিছু করা যায়। 22 যা করা যায় তা তো যাই, 22 যা যা করা যায় না 24 তাই তাই করা যায়। দেখেন তো ধারা 24 স্থানান্তর বা প্রত্যাহারের সাধারণ ক্ষমতা আন্ডারলাইন করবেন স্থানান্তর গোল দেন প্রত্যাহার গোল দেন। শুধু স্থানান্তর ছিল কততে ভাই? 22। আর 24 কি স্থানান্তরও আছে প্রত্যাহারও আছে।
তো যদি আপনাকে বলে যে দেওয়ানি মামলা স্থানান্তর করা যায় কত দাঁড়ায়, 22, 23, 24, স্থানান্তর কিন্তু 22 হয়, 24 হয়, কিন্তু যদি পরীক্ষা এইভাবে আসে দেওয়ানি মামলা প্রত্যাহারের আবেদন করে কত দাঁড়ায়, চোখ বন্ধ করে কি 24। যদি বলে বাদী মামলা স্থানান্তর আবেদন করবে কত দাঁড়ায়, বাদী চোখ বন্ধ করে কত 24। বিবাদীর কথা বললে ভাবতে হয় 22ও করা যায়, 24ও করা যায়, কিন্তু বাদীর কথা বললে কত 24। যদি বলে যে আদালত স্বপ্রণোদিত হয়ে স্থানান্তর করতে পারে কত দাঁড়ায়, দেখেন 24 ধারার অধীন আন্ডারলাইন করবেন মকদ্দমা, আন্ডারলাইন করবেন আপিল, আন্ডারলাইন করবেন অন্যান্য কার্যক্রম স্থানান্তরের, দ্যাট মিন্স ট্রান্সফার। ট্রান্সফার শব্দটা গোল্ডেন, স্থানান্তরের ইংরেজি কি ট্রান্সফার, আর প্রত্যাহারের ইংরেজি কি উইথড্রয়াল। সাধারণ ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা যদি দেখি, দেখেন 24 ধারায় যে আদালত স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারে, একটু দেখি দেখেন 24 ধারায় মামলা, আপিল বা অন্যান্য কার্যক্রম স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারে, আন্ডারলাইন করবেন হাইকোর্ট বিভাগও পারে, আবার কি জেলা জজও পারে। আমরা জানি হাইকোর্ট বিভাগ পারে ভিন্ন আপিল আদালত হইলে, আর জেলা জজ পারে কখন। আচ্ছা 24 ধারায় আদালত যে আদেশ দিতে পারে, দেখেন 24 ধারায় আন্ডারলাইন করবেন হাইকোর্ট বিভাগ বা জেলা জজ গোল দিবেন পক্ষগণের আবেদন করবে, এই দুইটা শব্দ গোল দেন, পক্ষগণের আবেদন করবে, বা স্বপ্রণোদিত হয়ে গোল দেন, স্বপ্রণোদিত হয়ে। মানে পক্ষগণ বলতে কারা কারা বোঝায়, বাদী বিবাদী। স্বপ্রণোদিত হয়ে বলতে কি বোঝায়, আদালত নিজের ইচ্ছায়। আন্ডারলাইন করেন মকদ্দমার যে কোনো পর্যায়ে at any stage of the suit। আর ওই 22 ধারায় কি ছিল, সম্ভাব্য প্রথম সুযোগে, সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার। আচ্ছা যদি প্রশ্ন এইভাবে আসে, বলেন যে মামলাটা চূড়ান্ত শুনানি পর্যায়ে আছে, এখন বাদী কর্তৃক মামলাটা একই জায়গায় দায়েরযোগ্য ছিল, এক জায়গায় সে বাদী দায়ের করছে, কিন্তু মামলাটা আছে চূড়ান্ত শুনানি পর্যায়ে, এখন বিবাদী মামলা স্থানান্তরের আবেদন করবে কত দাঁড়ায় বলেন, কত দাঁড়ায় বলেন। 22-এ করা যাবে না, কারণ 22-এ করা যাতে এর আগে সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। চূড়ান্ত শুনানি হলো যখন বিচার্য বিষয় গঠন হয়ে গেছে, চূড়ান্ত শুনানি হলো সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। তো যদি বলে যে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে বিবাদী মামলা স্থানান্তরের আবেদন করতে পারে কত ধারায়, 24 ধারায়। 22 ধারায় কি পারে, পারে না। 22 ধারায় বিবাদী পারে, বাট কখন, সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। তাহলে দেখেন কোন মকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম স্থানান্তরের আদেশ দিতে পারে, বা দেখেন কোন মকদ্দমা, আপিল বা অন্য কার্যক্রম, আন্ডারলাইন করেন প্রত্যাহারের, প্রত্যাহারের মানে কি উইথড্রয়াল, আদেশ দিতে পারে। তারপরটা দেখেন, অর্থাৎ 24 ধারায় গোল দিবেন বাদী বা বিবাদী উভয়ই আবেদন করতে পারে, পারে কিনা 24 ধারায় পারে। এখন আমরা যদি পরীক্ষা চলে আসি, এখন পড়বো যেটা সেটা দেখেন, যে কারণে স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারে। দেখেন যদি মামলাকারীর মনে যুক্তিসঙ্গত যুক্তিযুক্ত আশঙ্কা থাকে যে যে আদালতে মকদ্দমাটি বিচারাধীন আছে, আন্ডারলাইন করবেন সেই আদালতে ন্যায় বিচার নাও পেতে পারে। যদি মামলা বাদী অথবা বিবাদীর মনে আশঙ্কা হচ্ছে যে এই আদালতে ন্যায় বিচার পাওয়ার আশঙ্কা নাই, তাহলে সেই স্থানান্তর আবেদন করবে কত ধারায়, 24 ধারায়। যে ক্ষেত্রে বিচারক, আন্ডারলাইন করবেন, এক পক্ষের প্রতি বেশি আগ্রহ হয়। আপনার কাছে যদি মনে হয় যে বিবাদী বাদীরে বেশি সুবিধা দিচ্ছে, তাহলে আবেদন করবো কত ধারায়, 24 ধারায়। মামলার বহুত্ব কমানোর জন্য, বহুত্ব মানে একই বিষয় নিয়ে একাধিক মামলা, এরকম বহুত্ব কমানোর জন্য। আদালতের আন্ডারলাইন করবেন কার্যক্রমের অপব্যবহার রোধ করতে, অপব্যবহার রোধ করতে। আর সবশেষে কি পক্ষদ্বয়ের সুবিধার জন্য। তো পরীক্ষা এখানে প্রশ্ন আসবে যে 24 ধারায় মামলা স্থানান্তর বা প্রত্যাহারের আবেদন করা যায় কখন, এই 1, 2, 3, 4, 5 এগুলো একটু রিডিং করে রাখবেন। মামলার বহুত্ব মানে একই আদালতে একাধিক মামলা আছে, এই আদালতে আমি আর ওনার কাছে আর একটা মামলা রাখতে চাচ্ছি না, আমি আর এক আদালতে নিব, এটা হলো বহুত্ব। বহুত্ব আর একটা অর্থ হচ্ছে যে এরকম, আমরা জানি 24 ধারায় বিচারক স্বপ্রণোদিত হয়ে মামলা স্থানান্তর করতে পারে না। এখন ধরেন যে 24 ধারায় যুগ্ম জেলা জজ আদালতে 70টা মামলা বিচারাধীন আছে। এখন জেলা জজের মনে হচ্ছে যে ওনার জন্য এই মামলাগুলো চাপ হয়ে যাচ্ছে, ওনার কাছে মামলা কমানো দরকার, বহুত্ব কমানো দরকার, তাহলে 20টা অন্য আদালতে পাঠাই দিল। বুঝতে পারছেন বহুত্ব কমানো কি। আচ্ছা জেনে রাখা ভালো, দেখেন 24 ধারায় মকদ্দমা, আপিল বা অন্য কোনো কার্যক্রম স্থানান্তর বা প্রত্যাহারের আবেদন, আন্ডারলাইন করবেন, মকদ্দমার যে কোনো পর্যায়ে করা যায়। তাহলে আপনাকে আমাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসতে পারে 22 এবং 24-এর মধ্যে পার্থক্য, খুবই ইজি। আহ আপনি, আমি আর বিস্তারিত পড়লাম না, জাস্ট আপনারা পড়ে নিয়েন। এটুকু বলি যে 22-এ আবেদন করে শুধুমাত্র কে, বিবাদী, আর 24-এ করে কে, বাদী বিবাদী হয়।
22-এ শুধু কি আবেদন করা যায়? মামলা। আর এই জায়গায় আপিল, রিভিউ, রিভিশন সব করা যায়। 22-এ মোকদ্দমা স্থানান্তর, আর 24-এ কি? মামলা স্থানান্তর প্লাস প্রত্যাহার। 22-এ স্বপ্রণোদিত হয়ে করতে পারে? পারে না। কিন্তু 24-এ কি? স্বপ্রণোদিত হয়ে করতে পারে। এছাড়া আপনি বলতে পারেন যে 22 ধারায় নোটিশ দেওয়া বাধ্যতামূলক, কিন্তু 24 ধারায় নোটিশ দেওয়া বাধ্যতামূলক না। কেন বাধ্যতামূলক না? যখন আদালত নিজের ইচ্ছায় পাঠাচ্ছে তখন কাউরে নোটিশ দিতে বাধ্যতা, সে বাধ্যতা তার জন্য বাধ্যতামূলক না। এ হচ্ছে 22 আর 24-এর মধ্যে পার্থক্য। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে আহ, আপনি দরখাস্ত করবেন কত ধারায়, 22-এ নাকি 24-এ? এটা আপনার সুবিধা অনুযায়ী। যদি আপনি বিবাদী হন তাহলে আপনার 22-ও আছে, আপনার কি 24-ও আছে। যদি সম্ভাব্য প্রথম সুযোগ বা বিচার বিষয় গঠন না করা থাকে, বা বাদী কর্তৃক মামলাটা একাধিক জায়গায় দায়েরযোগ্য ছিল, তাহলে আমি 22-ও করতে পারি বিবাদী পক্ষে, আবার কি 24-ও করতে পারি। কিন্তু যদি আমি বাদী হই তাহলে আমার অপশন কোনটা? 24। বুঝেন কিনা? আচ্ছা, তো 22, 23, 24 কে বুঝেন নাই বলেন তো? মামলা স্থানান্তরের বাদী, হ্যাঁ সে মামলা এক জায়গায় করছিল, এখন বিচারকের কাছে মানে বাদীর কাছে মনে হচ্ছে যে সে বিবাদীর বিশেষ সুবিধা দিচ্ছে, তার আদালতে মামলাটা রাখতে চায় না, তখন বাদী মামলা স্থানান্তর আবেদন করবে কত ধারায়? 24 ধারায়। আবার বিবাদীও পারে, জি। আচ্ছা, বিগত বছর প্রশ্ন দেখেন। বিগত বছর প্রশ্ন যদি আমরা দেখি যে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর কত ধারা অনুযায়ী বল দিবেন জেলা জজ এক আদালত হতে অন্য আদালতে মামলা স্থানান্তর করেন? জেলা জজ বলছে, কোনো পক্ষের আবেদনের কথা বলে নাই। কত ধারায়? 24 ধারায়। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা দেখেন যে একটি জেলা জজ আদালত নিম্নের কোন বিচারিক কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে? আন্ডারলাইন করবেন, কোন অধস্তন দেওয়ানি আদালতের কার্যক্রম। জেলা জজ নিষেধাজ্ঞা দিতে পারে কার? তার নিচের যে আদালত, তার কি নিচের যে আদালত। জেলা জজ কি আর একজন জেলা জজের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিতে পারে? কারণ দুইজন তো সময় সম্পন্ন। আচ্ছা, 3 নম্বর দেখেন, এক জেলার বিচারাধীন দেওয়ানি মামলা অন্য জেলায় স্থানান্তর করতে পারে। সহজ কথা, এক জেলার মামলা অন্য জেলায় কে পারে? হাইকোর্ট বিভাগ। তো সেলফ প্র্যাকটিসে যাওয়ার আগে আমাদের একটা ধারা ছিল 24 ক, নাকি তানভীর? 24 কতে কি লিখছি বলেন, তানভীর বলেন। আচ্ছা, 24 ক একটু লেখেন, আমি বলে দিই। ধারা 24 ক, 24 ক একসাথে লিখবেন। ধারা 24 ক লেখেন যে পক্ষগণের উপস্থিতিতে, পক্ষগণের উপস্থিতিতে 22 এবং 24 ধারার আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। পক্ষগণের উপস্থিতিতে 22 এবং 24 ধারার আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। আর একটু লেখেন নতুন, যেটা হচ্ছে যে 22 এবং 24 ধারায় যে দরখাস্ত করা হয় তাকে স্থায়ী মোকদ্দমা বলে। 22 এবং 24 ধারায় যে দরখাস্ত করা হয় তাকে স্থায়ী মোকদ্দমা বলে। কি মোকদ্দমা বলেন তো? মিস কেস, সংক্ষেপে বলে মিস কেস বা মিসেলেনিয়াস কেস। আচ্ছা, তাহলে আমরা সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখেন ভাই। সেলফ প্র্যাকটিসের 1, যখন কোনো দেওয়ানি মোকদ্দমা 2 বা ততোধিক আদালতে দায়েরযোগ্য বা বিচারযোগ্য, সেক্ষেত্রে বিবাদী মোকদ্দমাটি স্থানান্তরের আবেদন করবে কত ধারায়? কত ধারায় বলেন? 22 ধারায়। 2 নম্বর প্রশ্নটা দেখেন যে দেওয়ানি কার্যবিধির কত ধারায় হাইকোর্ট বিভাগ বা জেলা জজকে মামলা স্থানান্তরের সাধারণ এখতিয়ার, সাধারণ এখতিয়ার শব্দটা বলবেন। যদি বলে সাধারণ এখতিয়ার তাহলে আসবে কত ধারা? 24 ধারায় সাধারণ এখতিয়ার শব্দটা বল দিবেন।
নাম্বার প্রশ্নটা দেখেন যে দেওয়ানি কার্যবিধির 22 ধারার অধীন নিম্নলিখিত কোনটি স্থানান্তরের আবেদন করা যায়? 22 ধারায় শুধুমাত্র কোনটা? মোকদ্দমা। এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? আচ্ছা, 6 নাম্বার প্রশ্নটা দেখেন যে দেওয়ানি আপিল স্থানান্তরের আবেদন করতে হয় দেওয়ানি কার্যবিধির কত ধারায়? আপিল কত ধারায়? 24 ধারায়। 7 নাম্বার প্রশ্নটা দেখেন, 7 নাম্বার দেওয়ানি কার্যবিধির 22 ধারার অধীন দেওয়ানি মকদ্দমা এক আদালত হতে অন্য আদালতে স্থানান্তর করার আবেদনের পূর্ব শর্ত কোনটা? পূর্ব শর্ত আমরা দেখি, দেখেন মকদ্দমাটি 2 বা ততোধিক আদালতের মধ্যে একটিতে আদালতে দায়েরযোগ্য, এটা শর্ত আমরা জানি। মকদ্দমাটিও দায়ের করা হয়েছে, এটাও কি শর্ত। আর বিবাদী অপরপক্ষ কি নোটিশ দিয়েছে, তাহলে উপরের কোনগুলো? সবগুলো। আপনি যদি বুঝে থাকেন তাহলে এই প্রশ্ন কিন্তু আর মানে মুখস্থ করা কিছু নাই, এমনিই পারেন। হ্যাঁ, হ্যাঁ। 8 নম্বর দেখেন দেওয়ানি কার্যবিধির 22 ধারা অনুযায়ী দেওয়ানি মোকদ্দমায় এক আদালত হতে অন্য আদালতে স্থানান্তরের আবেদন করতে পারে। 22 ধারায় কে? বিবাদী। 9 নম্বরটা দেখেন 24 ধারায় হাইকোর্ট বিভাগ জেলা জজ কোন মকদ্দমা আপিল বা মামলার কোন কার্যক্রম স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারে মকদ্দমার কোন পক্ষের আবেদনে এবং স্বপ্রণোদিত হয়। উত্তর কোনটা? দুইটাই। 11 নম্বর প্রশ্নটা দেখেন 22 ধারার অধীন আহ মকদ্দমা স্থানান্তরের আবেদন করা যায় কখন? 22 ধারায় করা যায় সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। গুরুত্বপূর্ণ। আরো দেখেন 24 ধারার অধীন মকদ্দমা আপিল বা অন্যান্য কার্যক্রম গোল দিবেন প্রত্যাহারে আবেদন করা যায় কখন? মকদ্দমার যে কোনো পর্যায়ে। কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে। 14 নম্বর প্রশ্নটা একটু পড়ি দেখেন ক ক্ষয়ের বিরুদ্ধে 2টি জমি বিক্রয়ের বায়নাপত্র সুনির্দিষ্ট বাস্তবায়নের জন্য ঢাকা যুগ্ম জেলা জজের নিকট মকদ্দমা দায়ের করে। জমির একটি অংশ নারায়ণগঞ্জে, অপর অংশ ঢাকাতে। মানে মামলাটা দায়েরযোগ্য ছিল কয় জায়গায়? 2 জায়গায়। করতে কোথায়? ঢাকায়। খ যদি মকদ্দমাটি স্থানান্তর করতে চায় তাহলে ক্ষয়ের উকিল হিসেবে আপনি কোথায় আবেদন করবেন? কোথায় বলেন? কারণ মামলাটা ঢাকায়ও করা যেত, নারায়ণগঞ্জে করা যেত, আপিল আদালত ভিন্ন, তাহলে আবেদন করবে কোথায়? হাইকোর্টে। বুঝতে পারছেন? 15 নম্বরটা দেখেন ক ক্ষয়ের বিরুদ্ধে একটি জমি বিক্রয়ের বায়নাপত্র সুনির্দিষ্ট বাস্তবায়নের জন্য ঢাকা যুগ্ম জেলা জজের নিকট মামলা করছে। করতে কোথায়? ঢাকা যুগ্ম জেলা জজ। মকদ্দমাটি ঢাকার অন্য যুগ্ম জেলা জজের নিকটও দায়ের করা যায়। খ যদি মকদ্দমাটি স্থানান্তর করতে চায় তাহলে ক্ষয়ের উকিল হিসেবে আপনি কোথায় আবেদন করবেন? ঢাকা জেলা জজ। কেন? কারণ এটা একই আপিল আদালতের মধ্যে, নাকি? জি। 17 নাম্বারটা দেখেন, এগুলো সব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার মতো। কোন মামলার ক্ষেত্রে যেখানে কতিপয় আদালতের বিচার করার এখতিয়ার আছে এবং উক্ত আদালত সহ ভিন্ন ভিন্ন, আন্ডারলাইন করেন, ভিন্ন ভিন্ন আপিল আদালতের এখতিয়ারাধীন হয়, তখন মকদ্দমা স্থানান্তর আবেদন করবেন কোথায়? ভিন্ন ভিন্ন আদালত হলে কোথায়? হাইকোর্টে। 18 নম্বরটা দেখেন 24 ধারার অধীন দেওয়ানি মকদ্দমা আপিল বা অন্যান্য কার্যক্রম স্থানান্তর বা প্রত্যাহার করার এখতিয়ার আছে কার? 24 ধারা হাইকোর্টেরও আছে, আবার কি জেলা জজেরও আছে। 20 নাম্বারটা দেখেন, 20 নাম্বার আপনার বাদী দাবি করে যে বিচারক পক্ষপাতমূলক আচরণ করেছে এবং উক্ত বিচারকের নিকট হতে সে ন্যায় বিচার পাবে না। আপনি মামলাটি স্থানান্তরের জন্য আবেদন করতে চান, কত করবেন? কত ধারায়? কত ধারায় বলেন? 24। তাহলে আপনি যদি মূল বিষয়টা বুঝে থাকেন তাহলে কিন্তু যত প্রশ্নই আসুক না কেন উত্তর কিন্তু কি করা যাবে। কিন্তু যদি না বুঝেন তাহলে কিন্তু ওই 22, 23, 24 সাতটায় বেড়াবেন যে কোনটা রেখে কোনটা ধরবো। আচ্ছা, 21 নম্বরটা দেখেন জেলা জজের নিকট থেকে মকদ্দমা বা আপিল প্রত্যাহার করতে পারে। যে জেলা জজের নিকট থেকে মকদ্দমা আপিল প্রত্যাহার করতে পারে কে? হাইকোর্ট বিভাগ। 22 দেখেন অতিরিক্ত জেলা জজ বা যুগ্ম জেলা জজের নিকট হতে মকদ্দমা বা আপিল প্রত্যাহার করতে পারে। এটা 4টে স্টার দেন। এটা দেখেন হাইকোর্ট বিভাগও পারে, জেলা জজও পারে। 4টে স্টার দেন। অতিরিক্ত জেলা জজের কাছ থেকে জেলা জজও পারে, আবার কি হাইকোর্ট বিভাগও পারে। এগুলা তো সব আপনারা এলএলবি তে পড়ে আসছেন নাকি? পড়ে আসছেন না? পারা আরো সহজ হয়ে যাচ্ছে, আগের পড়া ঝালাই হচ্ছে আর কি।
আচ্ছা যাই হোক, আমরা পড়ায় ফিরে আসেন। জি ভাই, ক্লাস করতে থাকেন, পরীক্ষা নিবানি, ক্লাস করতে থাকেন। তো আজকে আমরা যা পড়লাম, রেস সাবজুডিস, রেস জুডিকাটা, আর একটা হচ্ছে দুইটাই আপনার রিটার্নের জন্য প্লাস প্রিলির জন্য বিডিআই, রেস সাবজুডিস এন্ড রেস জুডিকাটা। আর 22, 23, 24 সেখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন আছে লিখিততে, বড় একটা ফ্যাক্ট দিয়ে দেয় যে অমুক অমুক আদালতে মামলা করছে, এখন বিবাদী এসে আপনার কাছে আবেদন করছে, এখন আপনি দরখাস্ত করবেন কত দ্বারায়। বুঝতে পারছেন? তাহলে এই জিনিস যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে 22, 23, 24 ভালোভাবে বুঝতে হবে, নাহলে কিন্তু আপনি উত্তর কি লিখতে পারেন না। যদি এটা বলে যে বিবাদী মামলা স্থানান্তরে দরখাস্ত করবে কত দ্বারায়, তাহলে ঝামেলা চলে যায়। চোখ বন্ধ করে, সরি, বাদী যদি বলে বাদী স্থানান্তরে আবেদন করবে কত দ্বারায়, বাদীর ক্ষেত্রে আর চিন্তা ভাবনা করা লাগে না। আর বিবাদীর ক্ষেত্রে 22-এও করা যায়, 24-এ করা যায়, বাট 22-এ করা যায় প্রথমে তা বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তার পূর্বে, আর 24-এ করা যায় কখন? ধন্যবাদ। আচ্ছা দেখেন, আমরা দেওয়ানি কার্যবিধিতে যে মোট কয়টা আদেশ আছে, কয়টা বলেন? 51টা। 51টার প্রথম আদেশ পড়বো এখন। দেখেন, তার আগে আপনাদের শনিবারে পরীক্ষা আছে, জানেন তো? শনিবারে কি পরীক্ষা? এই স্বপন সাহেব, পরীক্ষা দিতে আইসেন। এটা মানে আপনি যতই লিখিত পারেন না কেন, প্রিলি কিন্তু আর এক জিনিস, বুঝেন কিনা? এই যে তানবীর করে, প্রিলিতে কিন্তু তানবীর ফার্স্ট হইতে পারে না, পারেন কিনা? যারা নতুন নতুন আছে তারা বেশি পায়। তো বিষয়টা হচ্ছে যে আমাদের দণ্ডবিধি পুরোটা পরীক্ষা, আমাদের পরীক্ষা 5টায় অনুষ্ঠিত হবে, সবাই চলে আসবেন ভাই। শনিবার, শনিবার 5টায় দণ্ডবিধি পরীক্ষা। দণ্ডবিধির এখনো 4টা ক্লাস টেস্ট বাকি। দেখেন, তার আগে আমরা পড়ি মকদ্দমার পক্ষসমূহতে চলে আসি, পার্টিস অফ দা সুট। আচ্ছা এখন আপনাদের আর একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যে সুট মানে কি জানেন? সুট মানে কি? কি মামলা? দেওয়ানি মামলা। আর নর্মালি কেস শব্দটা ব্যবহৃত হয় কোথায়? ক্রিমিনাল কেস বলে, মানে কি ফৌজদারি মামলা। এখন অনেক জায়গায় দেখবেন যে সিভিল কেস, সিভিল কেস আছে, সিভিল সুটও বলে, সিভিল কেসও বলে। এখন ওই জায়গায় সিভিলের সাথেও কেস আছে, তাহলে ওই জায়গায় সিভিলের সাথে আমরা বলতেছি যে কেস শব্দটা ব্যবহৃত হয় ফৌজদারিতে, বাট সিভিলের ক্ষেত্রেও অনেক জায়গায় কেস শব্দটা ব্যবহৃত। এটা কেন জানেন কেউ? আচ্ছা, এটা হচ্ছে যে আপনি আরজির মাধ্যমে যে দেওয়ানি মামলা করেন সেটারে বলে সিভিল সুট, বুঝেন কিনা? আর দরখাস্তের মাধ্যমে যে দেওয়ানি করেন সেটারে বলে কেস। এই যে একটু বললাম না স্থানী মোকদ্দমা, এ জায়গায় বলে মিসিলিনিয়াস কেস, মিস কেস করে, বলে কি মিস কেস। ওই জায়গায় কিন্তু মিস সুট বলে না, ওই জায়গায় বলে কি মিস কেস। তাহলে যে যে দেওয়ানি মামলাটা বা যে যে দেওয়ানি দরখাস্তের মাধ্যমে যেটা হয় সেটারে বলে সিভিল কেস, বুঝতে পারছেন? আর আরজির মাধ্যমে যেটা হয় সেটারে কি বলে? সিভিল। বুঝতে পারছেন? যদি কোনো সিভিল শব্দের পরে বা শব্দের পরে কেস শব্দটা থাকে, তাহলে ধরে নেবেন ওটা কি আরজির মাধ্যমে করে না, ওটা কিসের মাধ্যমে করতে? দরখাস্তের মাধ্যমে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা চলে আসি মকদ্দমার পক্ষ সমূহ বা পার্টিস অফ দা সুট। আদেশ কত? এক। দেখেন আরেকটু পড়ি যে দেওয়ানি মকদ্দমায় গোল দিবেন, দুই ধরনের পক্ষ থাকে। একটা দেওয়ানি মামলায় কয়টা পক্ষ থাকে? একটা আন্ডারলাইন করেন, একটাকে বলে বাদী পক্ষ, ইংলিশটা আন্ডারলাইন করেন, প্লেইনটিফ। বাদী পক্ষরে কি বলে? প্লেইনটিফ। আর বিবাদী পক্ষরে কি বলে? ডিফেন্ডেন্ট। বিবাদী পক্ষরে ডিফেন্ডেন্ট। অনেকে ভুলক্রমে আপনারা সিভিল মামলায় আসামি বলেন, হবে কিনা বলেন? হবে কি বিবাদী? আচ্ছা, তাহলে একটা হলো বাদী পক্ষ আর একটা হলো কি বিবাদী পক্ষ। বাদীর ইংরেজি কি? প্লেইনটিফ। আর বিবাদী কি? ডিফেন্ড। আচ্ছা আমরা চলে আসি, দেখেন মকদ্দমায় পক্ষভুক্ত, জয়েন্ডার অফ পার্টি আন্ডারলাইন করেন। বিধি 1 থেকে বিধি 3 মকদ্দমায় পক্ষভুক্ত বা জয়েন্ডার অফ পার্টি। দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 1 নং আদেশে কতিপয় ব্যক্তি নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আন্ডারলাইন করবেন মকদ্দমায় পক্ষভুক্ত হতে পারে। মকদ্দমার পক্ষভুক্ত দুই প্রকার, সব বলতেন দুই প্রকার। একটা আন্ডারলাইন করেন, 1 নাম্বার বাদী পক্ষভুক্ত বা জয়েন্ডার অফ প্লেইনটিফস। বাদী পক্ষভুক্তরে কি বলে? জয়েন্ডার অফ প্লেইনটিফস। পাশে লেখেন আদেশ 1 বিধি 1।
ব্র্যাকেটে লেখেন আদেশ এক বিধি এক। তিন কোন কেন? আদেশ এক বিধি এক। তো বাদী পক্ষভুক্ত এটা আছে কততে? একাদেশের কত বিধি? একাদেশের এক বিধি। পরেরটা দেখেন বিবাদীর পক্ষভুক্ত জয়েন্টার অফ কে? ডিফেন্ডেন্ট। পাশে লিখবেন আদেশ এক বিধি তিন। আদেশ এক বিধি তিন। তারপরে দেখেন একটি মকদ্দমায় আন্ডারলাইন করুন একাধিক ব্যক্তিকে বাদী এবং বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা যেতে পারে। অর্থাৎ একটা মামলায় একের অধিক বাদী থাকতে পারে, আবার কি একের অধিক বিবাদীও থাকতে পারে। একটি মকদ্দমায় সকল ব্যক্তি বাদী বা বিবাদী হিসেবে যুক্ত হতে পারে যদি দেখেন মকদ্দমার প্রত্যেক বাদী বা বিবাদীর দাবিকৃত প্রতিকার আন্ডারলাইন করুন একই কার্য বা লেনদেন হতে উৎপত্তি হয়, বা মকদ্দমাটি এমন যে যদি এই ব্যক্তিরা পৃথক মকদ্দমা দায়ের করে তাহলে আইন বা তথ্য সংক্রান্ত একটি সাধারণ প্রশ্নের উদ্ভব হবে। এটা গুরুত্বপূর্ণ না? আমরা উদাহরণটা দেখি যে কেমনে আমার একটা মামলায় একাধিক বাদী থাকতে পারে আর কেমনে একটা মামলায় একাধিক বিবাদী থাকতে পারে। দেখেন উদাহরণ এক, ক যৌথভাবে ক এবং গ এর সাথে 103 তেল বিক্রয়ের চুক্তি করে। ক চুক্তি করছে কার কার সাথে? ক আর গ এর সাথে। ক বলতেছে ভাই আমি তোমাদের কাছে 100 টিন তেল বিক্রি করবো, ধরেন 50 টিন 50 টিন করে, বা দুইজনের কাছেই 100 টিন তেল বিক্রি করবে। ক পরবর্তীতে বিক্রয় অস্বীকার করে। ক পরে বলতেছে না তোমাদের কাছে আমি বিক্রি করবো না। কি পান না? আচ্ছা, এখানে ক অস্বীকার করছে, ক বলতেছে আমি আর বিক্রি করব না, তোমাদের কাছে বিক্রি করব না। তাহলে সংক্ষুব্ধ কে কে? ক আর গ। তাহলে খ আর গ মামলা করবে কার বিরুদ্ধে? তাহলে এই মামলায় বাদী কয়জন? দুইজন। খ আর কত? গ। দেখেন এখানে খ এবং গ উভয়ের ক্ষতিপূরণ পাওয়ার অধিকার আছে যা একই কার্য থেকে উদ্ভব হয়েছে। তাই খ এবং গ আন্ডারলাইন করবেন বাদী হিসেবে যৌথভাবে মকদ্দমা দায়ের করতে পারে। তাহলে এখানে আমরা একটা উদাহরণ টের পেলাম, সেটা হচ্ছে কিভাবে একটা দেওয়ানি মামলায় একাধিক বাদী হতে পারে। বুঝলেন কিনা? আচ্ছা, এবার আসেন উদাহরণ দুই। এবার দেখবো যে কিভাবে একটা দেওয়ানি মামলায় একাধিক বিবাদী হতে পারে। একটি বাস এবং একটি কার বা গাড়ির সংঘর্ষ হয়। ধরেন গোপালগঞ্জ বিশ্ব রোডে আমাদের যে গ্রিন লাইনের সাথে ধরেন সংঘর্ষ হচ্ছে একটা প্রাইভেট কারের। আচ্ছা, ক হচ্ছে বাসের মালিক এবং খ হচ্ছে কারের মালিক। ধরেন করিম হচ্ছে বাসের মালিক আর খবির হচ্ছে কি কারের মালিক, মানে ওই প্রাইভেট কারের মালিক। সংঘর্ষের ফলে একজন পথচারী গণেশ আহত হয়। গণেশ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ওই বাস আর ওই কারের সংঘর্ষে আহত হয়েছে কে? পথচারী। এখন ওই বাস আর কার যদি সংঘর্ষ না হতো তাহলে কি সে কি আহত হতো? আহত হতো না। তাহলে এই মকদ্দমায় গণেশ ক্ষতিপূরণের মামলা করবে কার কার বিরুদ্ধে? ওই বাসের মালিকের বিরুদ্ধে। আর কার বিরুদ্ধে? কারের মালিকের। তাহলে দেখেন এই মকদ্দমায় গণেশ ক এবং খ কে বিবাদী করে মকদ্দমা দায়ের করতে পারে। তাহলে এই যে আমরা পেলাম কি বিবাদী কয়জন? দুইজন। তাহলে একটা মামলায় আহ একটা বাদীও থাকতে পারে, একাধিক বাদীও থাকতে পারে। আবার কোন মামলায় একজন বিবাদী থাকতে পারে, একজন একাধিক বিবাদীও থাকতে পারে। যদি এরকম হতো ধরেন যে কারের মালিক হচ্ছে ক, গাড়ির মালিক হচ্ছে খ, আর পথচারী ছিল ধরেন বিকাশ, মাসুদ আর মিতা। ইন্দা তিনজন আহত হয়েছে। ইন্দা তিনজন কি আহত হয়েছে। তাহলে ইন্দা তিনজন ক্ষতিপূরণের মামলা করবে কাদের বিরুদ্ধে? তাহলে এই জায়গা বাদী হইলো তিনজন, বিবাদী কয়জন? বুঝতে পারছেন? তাহলে বাদী বিবাদী একজন বা একাধিক হতে পারে। আচ্ছা, এবার আমরা চলে আসি দেখেন মকদ্দমার প্রয়োজনীয় পক্ষ এবং উপযুক্ত পক্ষ। আন্ডারলাইন করবেন মকদ্দমার প্রয়োজনীয় পক্ষ ইংরেজি আন্ডারলাইন করেন নেসেসারি পার্টিস, এবং মকদ্দমার উপযুক্ত পক্ষ ইংরেজি কি? কি পান না? প্রয়োজনীয় পক্ষ আর কি মকদ্দমার উপযুক্ত পক্ষ। আচ্ছা ধরেন শুনেন এইভাবে উদাহরণ দেই, সেটা হচ্ছে যে এই একটা মামলার যাদের উপস্থিতি যে পক্ষগণের উপস্থিতি অপরিহার্য এবং যাদের উপস্থিতি ছাড়া আদালত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা ডিক্রি দিতে পারে না তাদেরকে বলে নেসেসারি পার্টিস। নেসেসারি পার্টিস কারে বলে আমি একটু উদাহরণ দিই। ধরেন আগের মামলাটার উদাহরণ যদি এইভাবে দেই, এই যে যে পথচারী যে মামলা করলো বাসের মালিকের বিরুদ্ধে, পথচারী মামলা করলো কার বিরুদ্ধে? বাসের মালিকের
বিরুদ্ধে। তাহলে এই জায়গায় ওই পথচারী হচ্ছে বাদী, বাসের মালিক হচ্ছে কি বিবাদী। এনাদের দুইজনই হচ্ছে নেসেসারি পার্টিস। কি পার্টি? নেসেসারি পার্টি। এনাদের একজনকে যদি আপনি ধরেন বাসের মালিককে বিবাদী না করে আপনি যদি আরেকজনকে বিবাদী করেন তাহলে কি আপনি কোনো প্রতিকার পাবেন? পাবেন না। তাহলে এই ওই আগের মামলাটায় আমার নেসেসারি পার্টিস কারা? ওই দুইজনই। অর্থাৎ যাদের ছাড়া একটা মামলায় চূড়ান্ত কোনো ডিগ্রি দিতে পারে না তারাই হচ্ছে কি পার্টি? নেসেসারি পার্টি। তাহলে প্রপার পার্টিস কারা? প্রপার পার্টিস হচ্ছে যারে উপযুক্ত পক্ষ, যারে ছাড়া আদালত কোন তাৎক্ষণিক আদেশ দিতে পারে, কিন্তু চূড়ান্ত আদেশ দিতে হলে বা চূড়ান্ত ডিক্রি দিতে হলে তারে অবশ্যই পক্ষভুক্ত করা দরকার। তারে বলে কি উপযুক্ত পক্ষ। ধরেন আমি আগের উদাহরণ দিয়ে একটু বোঝাই, অন্য উদাহরণ দিব, তার আগে আগের উদাহরণ দিয়ে বোঝাই। এইভাবে চিন্তা করেন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তানভীর। এখন ইমাদ পরিবহন আর একটা কারের সংঘর্ষ হয়েছে, তানভীর আহত হয়েছে। এখন তানভীর মামলা করছে কারের যে ড্রাইভার, কারের ড্রাইভারের বিরুদ্ধে, আর ইমাদ পরিবহনের যে ড্রাইভার তার বিরুদ্ধে। কিন্তু এই জায়গা কি ড্রাইভারের পক্ষভুক্ত করতে ঠিক আছে, বাট তানভীরের যদি প্রকৃত ক্ষতিপূরণ পেতে হয় তাহলে পক্ষভুক্ত করতে হবে কারে? মালিককে। বুঝতে পারছেন? তাহলে এই যে যে ফ্যাক্টটা বললাম, এই মামলায় উপযুক্ত পক্ষকে মালিক, উপযুক্ত পক্ষকে মালিক। তানভীর যদি দুই ড্রাইভারের পক্ষভুক্ত করে তাহলে মামলা চলবে, বাট তানভীরের আলটিমেট প্রতিকার পাইতে হলে তার মালিককে কি করা লাগবে? পক্ষভুক্ত করা লাগবে। তাহলে এই ক্ষেত্রে উপযুক্ত পক্ষকে মালিক। বুঝলেন কিনা? অথবা আপনি এইভাবে চিন্তা করেন, আর একটা উদাহরণ, বইয়ের যে উদাহরণ আছে সেটা এইভাবে বলি। সেটা হচ্ছে যে ধরেন আপনি একজন ব্যক্তিকে রুম ভাড়া দিছেন, মানে ঘর ভাড়া দিছেন। ঘর ভাড়া দেওয়ার পরে এখন ভাড়াটিয়ারে নির্দেশ দিচ্ছেন যে আপনি উঠে যান, উঠে যান, উচ্ছেদ করার নির্দেশ করতেছেন, মানে নোটিশ দিচ্ছেন, বাট সে উঠে না। এখন তার বিরুদ্ধে আপনি উচ্ছেদের মামলা করতেন যে তারা আপনি ভাড়াটিয়ার উচ্ছেদ করতে চান। তাহলে এই মামলায় আপনি এবং ভাড়া, আপনি হচ্ছে বাদী, মালিক হচ্ছে বাদী, আর ভাড়াটিয়া হচ্ছে কি বিবাদী। ইনরা দুইজন হচ্ছে নেসেসারি পার্টি। ইনরা দুইজন কি নেসেসারি পার্টিস। কিন্তু যদি এরকম হয় ইনরা নেসেসারি পার্টিস মানলাম, তো ভাড়া দিচ্ছেন যারে, সে আবার আর একজনের সাবলেট দিছে একটা রুম, একটা রুম কি সাবলেট দিছে। এখন যে সাবলেট যারা দিছে সেই লোকটা কি সরাসরি বাড়ির মালিকের থেকে ভাড়া নিছে? না না, সে ভাড়া নিছে কার কাছ থেকে? ভাড়াটিয়ার কাছ থেকে। তাহলে বাড়ির মালিক যদি ওই ভাড়াটিয়ার উচ্ছেদ করতে চায় তাহলে যে ওই ভাড়াটিয়ারও বিবাদী করতে হবে, আবার যারা সাবলেট দিছে তারও কি বিবাদী করতে হবে। এই ক্ষেত্রে মূল ভাড়াটিয়া এবং বাড়ির মালিক দুইজন হলো নেসেসারি পার্টি। আর ওই যে যে সাবলেট যারা দিছে সে হচ্ছে কি উপযুক্ত পক্ষ বা প্রপার পার্টি। বুঝতে পারছেন? এবার আমরা পড়ি, দেখেন। মকদ্দমা গঠনে আন্ডারলাইন করবেন যার উপস্থিতি অপরিহার্য এবং যার উপস্থিতি ছাড়া আন্ডারলাইন করবেন কোনো কার্যকরী ডিক্রি দেওয়া যায় না। সেই পক্ষ হলো গোল দিবেন প্রয়োজনীয় পক্ষ, অর্থাৎ যার উপস্থিতি ছাড়া কোনো কার্যকরী ডিক্রি দেওয়া যায় না তারে কি বলে? প্রয়োজনীয় পক্ষ, বা ইংরেজি থেকে বলে নেসেসারি পার্টি। আর যার উপস্থিতি ছাড়া আদালত কার্যকরী কোনো আদেশ দিতে পারে, আন্ডারলাইন করেন, কোনো আদেশ দিতে পারে কিন্তু পূর্ণাঙ্গ বা চূড়ান্ত রায় দিতে পারে না, সেই হলো কি পক্ষ? উপযুক্ত পক্ষ বা প্রপার পার্টি। তিনটে স্টার দেন, আন্ডারলাইন করে তিনটা স্টার দেন। তাহলে সহজ কথায় বললে যার উপস্থিতি অপরিহার্য এবং যার উপস্থিতি ছাড়া ডিক্রি দেওয়া যায় না তারাই হলো কি নেসেসারি পার্টি। যার উপস্থিতি ছাড়া আদেশ দেওয়া যায় বা পূর্ণাঙ্গ রায় দেওয়া যায় না সে হচ্ছে কি প্রপার পার্টি বা উপযুক্ত পক্ষ। এবার আসেন উদাহরণে। উদাহরণ দেখেন, সম্পত্তি বন্টনের মামলা মানে বাটোয়ারার মামলায় উক্ত সম্পত্তির সকল অংশীদার হলো প্রয়োজনীয় পক্ষ। তানভীর মামলা করছে তার ভাইদের বিরুদ্ধে যে তার ভাইরা তার বাবা রেখে যাওয়া সম্পত্তি ঠিকঠাক ভাবে ভাগ করে দিচ্ছে না। তাহলে এই মামলায় ওনার সকল ভাই বোন সহ উনি হচ্ছে কি প্রয়োজনীয় পক্ষ। পরেরটা দেখেন, জমির মালিক দখল পুনরুদ্ধারের জন্য ভাড়াটিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে। কার বিরুদ্ধে? ভাড়াটিয়ার বিরুদ্ধে। এখানে ভাড়াটিয়া এবং জমির মালিক হলো কি প্রয়োজনীয় পক্ষ, কিন্তু সাব টেন্যান্ট শব্দটা বলবেন। সাব টেন্যান্ট, সাব টেন্যান্ট হচ্ছে যাকে ভাড়াটিয়া বাড়ি ভাড়া দিয়েছিল। ভাড়াটিয়া যাকে বাড়ি ভাড়া দিয়েছে সে হলো কি উপযুক্ত পক্ষ। এই জায়গায় আপনি যদি শুধু ভাড়াটিয়ারে পক্ষভুক্ত করেন বাট সাব টেন্যান্টে করেন নাই, আপনি কিন্তু আলটিমেটলি আদালত আপনার পক্ষে রায় দিবে না। এই জায়গায় ভাড়াটিয়ার সাথে সাথে যে সাব টেন্যান্ট আছে তাকেও কি করতে হবে? পক্ষভুক্ত করতে হবে। আচ্ছা, একাদেশের এক বিধিতে বললো বাদী পক্ষভুক্ত, একাদেশের তিন বিধি বলতে কি বলছে? বিবাদী পক্ষভুক্ত। এছাড়া আমরা পড়লাম
নেসেসারি পার্টিস এন্ড প্রপার পার্টিস। এবার আমরা পড়বো, দেখেন বিধি 9। বিধি 9 আন্ডারলাইন করবেন, অসংযুক্ত এবং অপসংযোগ। অসংযুক্তরে বলে ইংরেজিতে নন জয়েন্ডার, আর অপসংযোগরে বলে কি, মিস জয়েন্ডার অফ পার্টি। নন জয়েন্ডার এন্ড মিস জয়েন্ডার, এই জিনিসগুলো যদি আপনি না বুঝেন বা না বুঝলে একা একা পড়লে বুঝবেন বাট কষ্ট করে আর কি। আইন মানে যাচ্ছে উদাহরণ দিয়ে দিয়ে পড়া। তো নন জয়েন্ডার কারে বলে আগে সেটা বলি শুনেন। ওই যে আগের মামলায় যে আপনি মালিক মামলা করতে ভাড়াটিয়ার বিরুদ্ধে, তাহলে এই জায়গায় মালিক আর ভাড়াটিয়ার দুইজন হলো নেসেসারি পার্টি, সেটা তো আমরা জানি। কিন্তু ভাড়াটিয়া আবার আর একজনের সাবটেন্যান্ট মানে ভাড়া দিছিল, সে হচ্ছে কি পার্টি, প্রপার পার্টি, উপযুক্ত পক্ষ। এখন আপনি ভাড়াটিয়ারে বিবাদী করতেন, বাট ওই যে যে উপযুক্ত পক্ষ ছিল বা সাবটেন্যান্ট তারে পক্ষভুক্ত করেন নাই। তাহলে যারে পক্ষভুক্ত করা দরকার কিন্তু তারে যদি আপনি পক্ষভুক্ত না করেন, এটাকে বলে নন জয়েন্টার। নন মানে কি, না না না। তাহলে অসংযোগ, অসংযুক্ত। যারে পক্ষভুক্ত করা দরকার তারে আপনি কি করেন নাই, এটা কি নন জয়েন্টার। বুঝতে পারছেন? আচ্ছা, কিন্তু যারে পক্ষভুক্ত করা দরকার তারে তো করেনি নাই, যারে দরকার নাই তারে করছেন, এটা হলো অপসংযোগ। বাকি মিস জয়েন্টার। ধরেন ভাড়াটিয়ারে তো করছেনই, পাশের ফ্ল্যাটের আর একজনও করছেন, বাট সে অ্যাকচুয়ালি সে কিছু করে নাই। তাহলে এই ক্ষেত্রে যারে পক্ষভুক্ত করা দরকার না তারে তারে করে ফেলছেন, এটা হলে কি মিস জয়েন্টার। ভুলক্রমে যদি আরেকজনে করে ফেলেন এটা হলে মিস জয়েন্টার, বাট যারে পক্ষভুক্ত করা দরকার তারে করেন নাই, এটা কি নন জয়েন্টার। ধরেন আগের উদাহরণ দিলাম যে তানভীর হেঁটে যাচ্ছে, ইমাদের মালিক আর কারের মালিক। তানভীর সংঘর্ষ হয়েছে ইমাদের আর কারের মধ্যে। এখন তানভীর ক্ষতিপূরণের মামলা করছে শুধু ইমাদের বিরুদ্ধে, বুঝেন কিনা, ইমাদের বিরুদ্ধে। তাহলে এই জায়গায় কারের মালিক যে করে না, এটা কি হয়েছে বলেন, এটা কি, এটা হচ্ছে নন জয়েন্টার, নট মিস। কারের মালিকরে করে নাই, এটা কি নন জয়েন্টার। আচ্ছা, ইমাদের মালিকরে করছে আর বিশ্ব রোডের পাশে এক দোকান আছে, দোকানদাররে করছে, দোকানদাররে করছে, বাট দোকানদার তো অ্যাকচুয়ালি কিছু করে নাই, দোকানদারের কাছ থেকেও তানভীর ক্ষতিপূরণ চাচ্ছে। তাহলে এই জায়গা দোকানদাররে তো করার দরকার ছিল না, বাট দোকানদাররে করছে, এটা কি হয়েছে, বুঝেন কিনা। তাহলে যাকে পক্ষভুক্ত করার দরকার ছিল তাকে করেন নাই, এটা হলো নন জয়েন্টার। যাকে পক্ষভুক্ত করার দরকার ছিল না তারে করছেন, এটা কি মিস জয়েন্টার। আচ্ছা একটু পড়ি দেখেন, এই নন জয়েন্ডার এবং মিস জয়েন্ডার উভয়টাই বলছে কত দাঁড়ায়, কত বিধিতে, 9 বিধিতে। একের 9, জি একের 9। দেখেন একটু পড়ি, দেখেন মকদ্দমার প্রয়োজনীয় বা উপযুক্ত পক্ষকে আন্ডারলাইন করবেন, প্রয়োজনীয় বা উপযুক্ত পক্ষকে মকদ্দমায় পক্ষ হিসেবে আন্ডারলাইন করবেন। অন্তর্ভুক্ত না করলে, অন্তর্ভুক্ত না করলে তাকে পক্ষসমূহের অসংযুক্ত বা নন জয়েন্ডার বলে। অসংযুক্ত বা কি নন জয়েন্ডার বলে। প্রয়োজনীয় বা উপযুক্ত পক্ষ ছাড়া আন্ডারলাইন করবেন অন্য কোনো ব্যক্তি, আন্ডারলাইন করবেন যার প্রয়োজন নেই, অন্য কোনো ব্যক্তি যার কি প্রয়োজন নেই, তাকে পক্ষভুক্ত করলে সেটাকে পক্ষ সমেত বলে দিবেন অপসংযোগ বা মিস জয়েন্ডার বলে। তিনটা স্টাফ দেন, অপসংযোগ বা কি বলে, মিস জয়েন্ডার বলে। তাহলে যারে পক্ষভুক্ত করা দরকার তারে করেন নাই, নন জয়েন্ডার। যারে করার দরকার না তারে করছেন, এটা কি মিস জয়েন্ডার। এখন পরীক্ষায় প্রশ্ন আসে যে যদি কোনো মামলায় নন জয়েন্ডার বা মিস জয়েন্ডার হয় তাহলে মামলা কি পরিণতি হবে, মামলা কি খারিজ হবে না মামলা কি হবে, আর্জি খারিজ হবে নাকি মামলা খারিজ হবে। দেখেন জেনে রাখা ভালো, দেখেন কোন মকদ্দমায় পক্ষ সমূহের আন্ডারলাইন করবেন অসংযুক্ত বা অপসংযোগের কারণে মামলা ব্যর্থ হবে না। দেখেন ইংলিশটাও আন্ডারলাইন করেন, নো সুট শ্যাল বি ডিফিটেড বাই রিজন অফ দ্য মিস জয়েন্ডার অর নন জয়েন্ডার অফ পার্টি। একাদশের কত বিধি, 9 বিধি, 4টে স্টার দেন, এটা থাকবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে অসংযুক্ত অপসংযোগের কারণে আর্জি খারিজ হবে, মামলা খারিজ হবে, ব্যর্থ হবে না, কোনটা, মামলা কি হবে না, আর্জি খারিজ হবে না, মামলা খারিজ হবে না, কি হবে না, ব্যর্থ হবে না। বুঝতে পারছেন? যদি আপনাকে বলে যে অপসংযোগ বা মিস জয়েন্ডার বিরুদ্ধে প্রতিকার কি, আপিল রিভিউ রিভিশন, কোনটা, অফ নন জয়েন্ডার বা মিস জয়েন্ডার বিরুদ্ধে প্রতিকার কি, আপিল রিভিউ নাকি রিভিশন, এর কোনোটাই না। পক্ষভুক্তর আবেদন করা, কিসের করা, পক্ষভুক্তর আবেদন করা। যদি মিস জয়েন্ডার হয় তাহলে পক্ষ কর্তন করবে,
আর যদি নন জয়েন্টার হয় তাহলে কি করবে? পক্ষভুক্তের আবেদন করবে। বুঝতে পারছেন? তাহলে নন জয়েন্টার বা মিস জয়েন্টারের কারণে কোনো মামলা কি হবে না? ব্যর্থ হবে না। আর যদি বলে নন জয়েন্টার বা মিস জয়েন্টার বিরুদ্ধে প্রতিকার কি? আপিল নাকি পক্ষভুক্তির আবেদন করা? পক্ষভুক্তির আবেদন করা। আচ্ছা, ধন্যবাদ। আমরা চলে আসি, দেখেন 10 বিধি চলে আসছেন, প্রায় শেষ। আর একটু কি তারা আছে? আচ্ছা ঠিক আছে, যান দেখে নিয়েন, লেকচার দেখে নিয়েন। হ্যাঁ দেখেন, আচ্ছা বিধি 10টা দেখেন, এই বইতে মিলতেছে আপনাদের? ভুল বিবাদী যার আছে ওই জায়গায় বি টুক কেটে দেন, শুধু বাদী হবে। পাইছেন? ভুল বাদীর নামে মকদ্দমা দায়ের হবে, ভুল বাদীর নামে 10 বিধি যেটা। কারণ ইংলিশটা লক্ষ্য করেন, সুট ইন দ্য নেম অফ রং প্লেইন্টিফ। প্লেইন্টিফ মানে কি? বাদী। তাহলে ভুল বাদীর নামে কি মকদ্দমা দায়ের। একটু পড়ি, তারপর ব্যাখ্যা দিয়ে দেখেন যে আদেশ 10 এর, সরি আদেশ 1 এর 10 এর 1, এই শব্দটা বলতেন কত এক? 10 এর 1। 10 এর 1 বিধি অনুযায়ী মামলা দায়েরের পর আদালত, আন্ডারলাইন করেন, বাদী সংযুক্ত, এই শব্দটা বলতেন, বাদী সংযুক্ত, সংযুক্ত মানে হলো যোগ, এটার ইংলিশে বলে কি? এডিশন। এডিশন বা স্থলাভিষিক্ত, সাবস্টিটিউশন করার আদেশ দিতে পারে। স্থলাভিষিক্ত বা আপনার এডিশন, এই দুটার অর্থ কি একটু বুঝেন। এই জায়গা আদালত পারে, আদালত 10 এর 1 কি পারতেছে? সংযুক্ত বা স্থলাভিষিক্ত কারে পারতেছে? বাদীরে। বিবাদীকে পারতেছে না, বাদীরে সংযুক্ত করতেছে, অথবা বাদীরে কি সংযুক্ত মানে বুঝেন, আমরা ফুটবল খেলায় যেটা হয় এটা হলো স্থলাভিষিক্ত। 10 নাম্বার প্লেয়ারে উঠাইয়া 9 নাম্বারে নামাইছে, এটা কি? ধরেন বাদী হইছে এক জায়গায়, বাদী হইছে তানবীরের ভাই, কিন্তু অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে কে? তানবীর। তাহলে আদালত তানবীরের ভাইয়ের জায়গায় বাদী হিসেবে স্থলাভিষিক্ত করতে পারে তানবীর। বুঝলেন কিনা? এটা হলো কি স্থলাভিষিক্ত বা সাবস্টিটিউশন। স্থলাভিষিক্ত কি বা সাবস্টিটিউশন। ধরেন থাকতে ছিল বিকাশ, তানভীর আর মাসুদ, দুইজন ক্ষতিপূরণ চাইছে, দুইজন কি ক্ষতিপূরণ চাইছে, মাসুদ মামলা চাই নাই, তখন আদালত প্রকৃত ঘটনা মানে আপনার উদ্দেশ্যে বের করার উদ্দেশ্যে এই জায়গায় মাসুদরেও বাদী হিসেবে কি সংযুক্ত করতে পারে। বুঝেন কিনা? এটা হলো কি তাহলে সংযুক্ত, বুঝছেন? সংযুক্ত মানে হলো যে আছে তো আছে, তার সাথে আবার কি নতুন একজন যোগ হয়েছে। কে যোগ হয়েছে? বাদী। বাদী, বাদী। আর স্থলাভিষিক্ত হচ্ছে কে? যে আছে তারে বাদ দিয়ে আর একজন বাদীরে পক্ষভুক্ত করা। তাইলে আমাদের একাদেশের 10 এর 1 এই জায়গায় আদালত কি কি পারতেছে? স্থলাভিষিক্ত বা এডিশন আর সাবস্টিটিউশন। এডিশন আর কি সাবস্টিটিউশন কারে? বাদীরে। বিবাদীরে নাকি শুধু কারে? বাদী। ধন্যবাদ। পরেরটা দেখেন, অন্যদিকে আদেশ 1 এর গোল দিবেন 10 এর 2 বিধি অনুযায়ী, গোল দিবেন 10 এর 2 বিধি অনুযায়ী মামলা দায়েরের পর আদালত, আন্ডারলাইন করবেন, অপ্রয়োজনীয় পক্ষ কর্তন, গোল দিবেন স্ট্রাইকিং আউট। স্ট্রাইকিং আউট শব্দটা গোল দেন। অপ্রয়োজনীয় পক্ষ কর্তন করে প্রয়োজনীয় বা উপযুক্ত পক্ষ, গোল দিবেন সংযুক্ত শব্দটা গোল দিবেন, সংযুক্ত করার আদেশ দিতে পারে। তাহলে 10 এর 1 আদালত বাদীরে সংযুক্ত করতে পারত বা বাদীরে স্থলাভিষিক্ত করতে পারতো। বা 10 এর 2 বলছে যে কোনো বাদী বিবাদী কেউ স্পেসিফিক বলে নাই, বলছে কর্তন করতে পারে। কর্তন করে কখন? যখন যারে পক্ষভুক্ত করা দরকার তারে না করে ভুলক্রমে আরেকজন করছেন, সেই সময় ওই পক্ষরে কি করবে? কর্তন করবে। বা সংযুক্ত, সংযুক্ত মানে কি কারণ নতুন করে যোগ করতে পারে। বুঝতে পারছেন? তাহলে 10 এর 1 পারতেছে সংযুক্ত বা স্থলাভিষিক্ত কারে? শুধু কারে? বাদীর। আর 10 এর 2 কর্তনও পারতেছে, আবার কি সংযুক্ত পারতেছে কারে? বাদী বিবাদী উভয়। বাদী বিবাদী, বাদী বিবাদী উভয়। আচ্ছা, আর একটা মজার বিষয় হলো, আপনি একেবারে নিচে এসে লেখেন, একেবারে নিচে লেখেন বা আশেপাশে লেখেন যে 10 এর 1 একাদেশের 10 এর 1 সমান সমান আদালত স্বপ্রণোদিত হয়ে। এক আদেশের 10 এর 1 তীর চিহ্ন দিয়ে লেখেন আদালত স্বপ্রণোদিত হয়ে। এক আদেশের 10 এর 1 লিখবেন আদালত স্বপ্রণোদিত হয়ে।
আর 10-এর 2 দিয়ে লিখবেন আদালত প্লাস পক্ষগণ। আদালত প্লাস পক্ষগণ মানে আদালত স্বপ্রণোদিতও পারে, পক্ষগণের আবেদনের ভিত্তিতেও পারে। 10 আদেশ না, একাদেশের 10-এর 2। 10-এর 2-এ লিখবেন যে আদালত প্লাস পক্ষগণ। আদালত প্লাস পক্ষগণ। শোনার সময় আদালত সহযোগী হয়ে এগুলো করে কারো আবেদন দরকার নেই। আচ্ছা, আর একটা বিষয় বিষয় হচ্ছে যে 10-এর 1 শুধুমাত্র বাদীর ক্ষেত্রে, বাদীদের সংযুক্ত বা স্থলাভিষিক্ত। আর 10-এর 2 বাদী বিবাদী উভয়, কাউরে কর্তনও করতে পারে স্ট্রাইকিং আউট, অথবা কাউরে যোগ্য করতে পারতে এডিশন। আচ্ছা, আমরা উপরে চলে আসি। দেখেন মূলত শুধু বাদী, শুধু বাদীর ক্ষেত্রে, আর 10-এর 2 বাদী বিবাদী উভয়। আচ্ছা, মূলত দেখেন, মূলত 10 বিধি আদালতকে মকদ্দমার যে কোনো সময়, এই শব্দটা বলতেন, যে কোনো সময় পরীক্ষায় প্রশ্ন আসবে যে আদালত কোনো পক্ষরে কর্তন করতে পারে বা কোনো পক্ষরে স্থলাভিষিক্ত করতে পারে। একটু দাঁড়ান ভাই। হ্যাঁ সাহেব, ভাই উপরে আছে, জি বাসায় আছি, এখন ক্লাস চলেছে, জি আসি, আসেন আসেন, জি। আচ্ছা একটু বুঝেন ভাই, এই জায়গা বলতেছে যে 10 বিধি আদালতকে মকদ্দমার পরীক্ষায় প্রশ্ন আসবে যে আদালত কোনো পক্ষরে সংযুক্ত করতে পারে বা স্থলাভিষিক্ত করতে পারে বা কর্তন করতে পারে কখন? মকদ্দমার যে কোনো সময়, এবং এই ক্ষমতা আদালতের জন্য গোল দিবেন বিবেচনামূলক। এটা কি বিবেচনামূলক? তাহলে যারা আজকের ক্লাস মিস করতে, অনেক কিছু মিস করে ফেলছে। রেস জুডিকাটা, রেস সাবজুডিস, মামলা স্থানান্তর প্লাস এই যে একাদেশ বিবিআই, বুঝতে পারছেন? জি। 10-এর 1 10-এর 2 যাই হোক না কেন, যে কোনো সময় আদালত আদেশ দিতে পারে, মানে স্থলাভিষিক্ত বলেন, সংযুক্ত বলেন, কর্তন বলেন, এটা যে কোনো সময় করতে পারে। আচ্ছা, জি না আরেকটু আছে, শেষ বলে তো শেষ বলবোই। দেখেন, বাদী সংযুক্ত, এডিশন বা স্থলাভিষিক্ত করার আদেশ। আমরা জানি বাদী সংযুক্ত বা বাদী স্থলাভিষিক্ত করার আদেশ দেয় কততে? একাদশের 10-এর 1। একাদশের 10-এর 1। এই যে দেখেন, যখন কোনো বাদী হিসেবে, আন্ডারলাইন করবেন, ভুল ব্যক্তির নামে মকদ্দমা দায়ের করা হয়েছে বা সঠিক বাদীর নামে মামলা দায়ের করা হয়েছে কিনা সে বিষয়ে সন্দেহ আছে, তখন আদালত মকদ্দমার গোল দিবেন যে কোনো পর্যায়ে অন্য যে কোনো ব্যক্তিকে বাদী হিসেবে এডিশন বা স্থলাভিষিক্ত করার আদেশ দিতে পারে। এখন ভুলবাদী আপনারা যদি প্রশ্ন করে, আবার অনেকের মনে প্রশ্ন উদয় হয় যে ভুলবাদী আবার কেমনে মামলা করে। এই উদাহরণ দিলাম না যে তানভীর হেঁটে যাচ্ছিল, তানভীরও মামলা করছে, ধরেন আর একজন পথচারী, তার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, সেও ক্ষতিপূরণ চাচ্ছে, তাহলে সে কি ভুলবাদী না ভাই? সে ভুলবাদী। তাহলে তারে কর্তন করে, আর যে প্রকৃত যে আর একজনে অ্যাক্সিডেন্ট করতে পারে তারে পক্ষভুক্ত করে নাই, তারে পক্ষভুক্ত করতে পারে। বুঝতে পারছেন ভুলবাদী কখন হয়? আচ্ছা, যদি মকদ্দমাটি, আন্ডারলাইন করেন, সরল বিশ্বাস প্রসূত ভুলের মাধ্যমে করা হয় বা মকদ্দমার বিরোধের গোল দিবেন প্রকৃত বিষয় নির্ধারণের জন্য, এটা গোল দিবেন বিরোধের কি বিষয় নির্ধারণের জন্য? প্রকৃত বিষয় নির্ধারণের জন্য এটা প্রয়োজনীয় হয়। তাহলে আমার মনে রাখতে হবে এখানে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে একাদেশের 10-এর 1 বাদী, বাদী সংযুক্ত বা স্থলাভিষিক্ত মামলার কি যে কোনো পর্যায়ে, এবং এটা করা আদালতের জন্য কি বিবেচনামূলক। কথা শেষ। এবং শুধুমাত্র কার ক্ষেত্রে? বাদীর ক্ষেত্রে। আচ্ছা চলে আসি, দেখেন আমরা পরেরটা, অপ্রয়োজনীয় পক্ষ কর্তন। যদি পক্ষ কর্তন আসে তাহলে একাদশের কত বিধি? 10-এর কত বিধি? 10-এর 2। দেখেন, আবার আদালত মকদ্দমার গোল দিবেন যে কোনো পর্যায়ে, যে কোনো পর্যায়ে শব্দটা গোল দেন, যে কোনো পর্যায়ে যে কোনো পক্ষের আবেদন অনুযায়ী। কার আবেদন অনুযায়ী? যে কোনো পক্ষের আবেদন অনুযায়ী, অথবা গোল দিবেন বিনা আবেদনে। বিনা আবেদনে মানে কি? আদালত স্বপ্রণোদিত হয়ে, এবং আদালতের আন্ডারলাইন করে নিকট সঙ্গত মনে হলে, আন্ডারলাইন করবেন, অসঙ্গতভাবে পক্ষভুক্ত বাদী বা বিবাদীকে বাদ দিতে এবং যে ব্যক্তিকে সংযুক্ত করা প্রয়োজন তাকে যুক্ত করার আদেশ দিতে পারে। তাহলে পক্ষ কর্তনও করতে পারে প্লাস সংযুক্তও করতে পারে কততে? 10-এর 2। তাহলে সংযুক্ত দেখেন 10-এর 1-এও হয়,
10-এর কি 2 হয়, বাট কর্তন হয় কততে? 10-এর 2। আর স্থলাভিষিক্ত হয় কততে? 10-এর 1। 10-এর 1। এটা হলো অপ্রয়োজনীয় পক্ষ কর্তন বা স্ট্রাইকিং আউট কত? 10-এর 2। এখন দেখেন যে বিধি 10-এর 1 এবং 10-এর 2 এর মধ্যে পার্থক্য হলো 10-এর 1 বিধি অনুযায়ী গোল দিবেন, আদালত গোল দিবেন শুধুমাত্র বাদীকে স্থলাভিষিক্ত বা সংযুক্ত করার আদেশ দিতে পারে, কিন্তু গোল দিবেন 10-এর 2 বিধি অনুযায়ী আদালত গোল দিবেন বাদী বা বিবাদী, এটা গোল দিবেন বাদী বা বিবাদী উভয়কে কর্তন করে প্রয়োজনীয় পক্ষ সংযুক্ত করার আদেশ দিতে পারে। তাহলে আমরা প্রায় শেষে চলে আসছি। দেখেন জেনে রাখা ভালোটা, দেখেন জেনে রাখা ভালো, নতুন ভাবে গোল দিবেন বিবাদী সংযুক্ত হলে আজই সংশোধন করতে হয়। পক্ষ পরীক্ষায় প্রশ্ন আসবে নতুন ভাবে কে সংযুক্ত হলে আজই সংশোধন করতে হয়, বাদী না বিবাদী? কে? বিবাদী। এটা বলছে বিধি 10-এর 4। বিধি 10-এর 4। পরেরটা দেখেন, যে ব্যক্তিকে নতুন ভাবে বিবাদী রূপে মকদ্দমায় যুক্ত করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম আরম্ভ হয়েছে বলে গণ্য হবে, আন্ডারলাইন করে, যখন সে সমনপ্রাপ্ত হয়েছে তখন থেকে। যখন কোনো বিবাদীরে নতুন করে মামলায় পক্ষভুক্ত করা হয় তখন তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম কখন থেকে শুরু হয়েছে বলে গণ্য করা হবে? যখন সে সমনপ্রাপ্ত হয়েছে তখন থেকে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে যে ব্যক্তিরে কোনো মামলায় বিবাদী হিসেবে পক্ষভুক্ত করা হয়েছে তখন তার বিরুদ্ধে মামলা শুরু হয়েছে কখন থেকে? যখন সে সমনপ্রাপ্ত হয়েছে তখন থেকে। আচ্ছা আমরা এই অধ্যায় শেষ, দেখেন বিগত বছরের প্রশ্ন করি। 1 নাম্বার, মামলার পক্ষের অপসংযোগ অপসংযোগ বা এটা অ্যাকচুয়ালি হবে অসংযোগ বা অপসংযোগ দোষে মামলা কি হবে না? ব্যর্থ হবে না। বুঝতে পারছেন? ওই যে একটু আগে বললাম না একাদশের 9 বিধিতে যে নন জয়েন্ডার বা মিস জয়েন্ডারের কারণে কি হবে না? ব্যর্থ হবে না, সেটা সেটা বুঝতে পারছেন? পরেরটা দেখেন 2 নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু দেখেন যে কখন একাধিক ব্যক্তি হিসেবে মকদ্দমায় পক্ষভুক্ত হতে পারে। কি? দাবিকৃত প্রতিকার একই কার্য থেকে উদ্ভব হলে। 3, 4 এগুলা গুরুত্বপূর্ণ। 4 নাম্বার প্রশ্নটা দেখেন যে মকদ্দমা গঠনে যার উপস্থিতি অপরিহার্য এবং যার উপস্থিতি ছাড়া কার্যকর ডিক্রি দেওয়া যায় না তারে কি বলে? প্রয়োজনীয় পক্ষ, নেসেসারি পার্টিস। খুবই গুরুত্বপূর্ণ। 5 নাম্বার দেখেন মকদ্দমায় যে পক্ষের উপস্থিতি ছাড়া কার্যকরী আদেশ দিতে পারে কিন্তু পূর্ণাঙ্গ বা চূড়ান্ত রায় দিতে পারে না সেই হলো কি? উপযুক্ত পক্ষ। 6 নাম্বারটা দেখেন, পান না? আচ্ছা না মিললে সমস্যা নাই, এগুলো সব পড়ে আসেন, এগুলা সব পড়ে আসবেন। এখনো নেক্সট দিন থেকে আমরা প্রতিনিধিত্বমূলক মকদ্দমা পড়া শুরু করব, রিপ্রেজেন্টেটিভ সুট। আজকে এই পর্যন্তই থাক। কোনো প্রশ্ন না বুঝলে আমার সাথে এসে ডিসকাস করেন।